নৈরিতা রিহানের জন্য অপেক্ষা করছে একরাশ বিরক্তি নিয়ে। এই ছেলের কোনো সময়কার নেই। একটা মেয়ে এতক্ষণ ধরে অপেক্ষা করছে, ওদিকে নবাবজাদার ঘুমই এখনো ভাঙেনি। নৈরিতা কল করতেই ঘুম ঘুম গলায় বলল, এত ভোরবেলা কল দিয়েছিস কেন? তুই ঘড়িটা একবার দেখ, এরপর কথা বল। কিছুক্ষণ নীরবতা ওই প্রান্তে। এরপর আরেকবার গলাটা ভেসে এলো, আরে মাত্র তো 10টা 23 বাজে। রিহান, 11টায় হাদি স্যারের ক্লাস, তোর অ্যাসাইনমেন্ট করে এনেছিলাম। 11টার 5 মিনিট আগে তুই এসে না পৌঁছালে এটাকে আমি দেশলাই দিয়ে জ্বালিয়ে দেব। তুই সিগারেট ধরেছিস নাকি? উদ্ভট কথা কেন বলছিস? দেশলাই সাথে রাখছিস তাই ভাবলাম। আমি জব্বারে আছি, করিম মামার দোকানের সামনে। দেশলাই পাওয়া আমার জন্য কোনো সমস্যা না, আমি পেট্রোলও জোগাড় করতে পারবো। তোর অ্যাসাইনমেন্টের সাথে সাথে সেটা তোর মাথায় ঢেলে একটা কাঠি জ্বালাবো। রিহান জানে এই মেয়ের মাথায় কিঞ্চিত ছিট আছে। ওর মাথায় পেট্রোল না ঢাললেও অ্যাসাইনমেন্ট যে রক্ষা পাবে না দেরি হলে, এই ব্যাপারে ওর কোনো সন্দেহ নেই। এবার ওই প্রান্তে রিহানের ব্যস্ততার আভাস পাওয়া গেল। এই না নীরু, আমি আসছি তো, এক্ষুনি বেরোচ্ছি তো। 10টা 55 মনে রাখিস। আরে আমি রেডি হব তো। ছেলেদের রেডি হতে আধা ঘন্টা লাগে নাকি? আরে কত মেয়েরা তাকায় বল, একটু মাঞ্জা না মারলে হয়? নৈরিতা কল কেটে দিয়েছে। এই ছেলে শোধরাবে না। এক ফোঁটা সিরিয়াস নেই রিহানের মধ্যে। দেখতে সুদর্শন, আড্ডা জমাতে ওস্তাদ, চমৎকার গানের গলা, গিটার বাজায়। শুধু পড়াশোনাটাই করতে ইচ্ছে করে না নাকি? ওর সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে ছেলেটার হাসি। ভীষণ সুন্দর করে হাসে রিহান। এসব কারণে যে বেশ ভালোই পরিচিত, আবার কিছু মেয়ের কাছে আরাধ্য। তবে রিলেশনশিপ নিয়ে রিহান কখনো খুব একটা সিরিয়াস নয়। মেয়েদের সাথে কথা যতক্ষণ হয় খুব মধুমুখ করে কথা বলে। তবে যখনই বুঝতে পারে মেয়েটা বেশি জড়িয়ে যাচ্ছে, রিহান সরে আসতে থাকে। তবে মেয়েদের নজর নিজের উপরে পড়ুক সেই ব্যাপারে আবার সে খুব সচেতন। ওর ভালো লাগে অ্যাটেনশন পেতে। ইন্টারমিডিয়েট পর্যন্ত দম আটকে সে পড়াশোনা করেছে। ভালো রেজাল্ট ছিল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়ার পর প্রথম সে গণ্ডির বাইরে আসে। মাকে দেখানোর জন্য যেটুকু বা পড়াশোনা করত, নৈরিতার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকে সেটুকুও ছেড়ে দিয়েছে। রিহানের ভরসার জায়গা নৈরিতা। দুজনের আইডি নাম্বার পাশাপাশি। লেভেল 1-এর প্রথম সেমিস্টারে ওদের কোনো আলাপ হয়নি। কেবল নামে আর চেহারায় চিনত একে অপরকে। প্রথম সেমিস্টার ফাইনালের প্রথম পরীক্ষা দিন কথা হয় ওদের। নৈরিতা নিজের জীবন আর লক্ষ্য নিয়ে অত্যন্ত সচেতন। তাই ক্লাসে রিহানের কথাবার্তা খুব বিরক্ত লাগতো ওর। ফিশারিস জুলজি পরীক্ষা খুব একটা ভালো হয়নি একজনেরও। সেদিন খাতা জমা দেওয়ার আগে আগে রিহান ওকে ডেকে বলেছিল, তোমার ফোন নাম্বারটা দিও তো, একসাথেই যেহেতু এক্সাম দিতে হবে পড়াশোনাটাও একসাথে করা যাবে। নৈরিতা রাজি হয়েছিল। গ্রুপ স্টাডি করলে ভালোই হয়। টপিকগুলো মাথায় থাকে। সেই থেকে টুকিটাকি কথাবার্তা শুরু। আগে ক্লাসে ওকে বিরক্ত লাগতো। ধীরে ধীরে সে বুঝতে পারে এই রিহান ছেলেটা আসলে এমনই। চলছে চলুক টাইপ। অগোছালো ফুর্তিবাজ, কোনো লক্ষ্য উদ্দেশ্যহীন নৌকার মতো। এসবের কিছুই নৈরিতার পছন্দ নয়। সে অত্যন্ত সিরিয়াস নিজের লক্ষ্যে। তবু বন্ধুত্ব যে জমেছে তা রিহানের আকর্ষণীয় চেহারা আর অ্যাপিয়ারেন্সের জন্য নয়। রিহানের ভেতরে একটা ছোট্ট শিশু বাস করে, তার জন্য। এই ছেলের সহস্র ফাঁকিবাদী ছেলে মানুষই আবদার নৈরিতা মেনে নেয়। ভাবনায় ছেদ পড়ল নৈরিতার। রিহান চলে এসেছে। যাক, এখনো অক্ষত আছে, জ্বালাসনি। নৈরিতা ঘড়ি দেখল। 3 মিনিট আগে এসেছে রিহান, তবে সেজে গুজে আসতে ভোলেনি। দে আমার অ্যাসাইনমেন্ট, তোর উপরে ভরসা নেই। নৈরিতা হাতের ফাইল ফোল্ডার দিয়ে রিহানের পিঠে 2-3 ঘা বসিয়ে দিয়ে বলল, শয়তান, এগুলো তোর জন্য আমি কত কষ্ট করে করেছি, আর তুই? রিহান নিজের পিঠ বাঁচাতে বাঁচাতে বসলো। তোর হাতে এত জোর কেন? কি খাস তুই? নৈরিতা রিহানের অ্যাসাইনমেন্ট বের করে ওর দিকে ছুড়ে দিয়ে বলল, আজকের পর আমার আশেপাশে আসবি না। কোনো রকমে অ্যাসাইনমেন্টটা ধরে রিহান ছুটল নৈরিতার পিছে। অবস্থা বেগতিক। আজ বোধহয় ফাজলামোটা একটু বেশি হয়ে গেল কি না। নীরু, আরে দাঁড়া না। তুই তো জানিস আমি এরকম, কেন রেগে যাস তবুও? এই রেল লাইন ধরে হাঁটছিল নৈরিতা আর রিহান। আজ বেশ রৌদ্রতপ্ত দিন। আকাশ ঝলমলে। গেল কিছুদিন টানা বৃষ্টি ছিল, তাই এই রোদটা খারাপ লাগছে না, সহনীয় মনে হচ্ছে। তোকে রাতে কল দিয়েছিলাম, নাম্বার বিজি ছিল। কখন? কখন? এই তো 9টার দিকে হবে হয়তো। রিহান বলল, ও রিদি ফোন দিয়েছিল, কথা বলছিলাম ওর সাথে। কোন রিদি? আরে ওই যে
ডিভিএমের মেয়েটা, চশমা পরে, চিনিস তো? তোর হলেই থাকে। আচ্ছা, কোন হলে থাকে? তাও মুখস্থ? কয়তলায় থাকে? রুম নাম্বার জানিস? 300 কত যেন বললো, ভুলে গেছি। চিনছিস তো, তাই না? হ্যাঁ, তা কি আলাপ হলো? ওই আর কি, আমার সম্পর্কে জানতে আগ্রহী। মেয়েটাকে একটু অন্যরকম মনে হলো। তা নিজেকে জানালি? সূক্ষ্ম একটা ঈর্ষার কাঁটা নৈরিতাকে খোঁচাতে লাগলো কেন যেন। রিহান তো সবসময় অমন, তবু আজ হঠাৎ ওর এমন লাগছে কেন? হয়তো কিঞ্চিত মুগ্ধতার আভাস পেয়েছে বলে। কোনো মতে বলল, এবার তুই সিরিয়াস রিহান? কথা বলি আগে, জানাশোনা আরও হোক। যদি মনে হয় ঠিকঠাক, তারপর সিরিয়াস কিনা বলা যাবে। চলুক আপাতত। নৈরিতার কিছুই ভালো লাগছে না। সে বলল, আমি হলে যাই আজ, মাথাটা ব্যথা করছে। সে কি, মাথা ব্যথা? চল আগে চা খাবি, এরপর হেলথ সেন্টারে গিয়ে ডক্টর দেখাবি আগে, ওষুধ নিয়ে এরপরে হলে যাবি। এসবের দরকার নেই, আমি যাই। যাই বললেই হলো নাকি? তুই নিজের দিকে খেয়াল রাখবি না? চল চল। নৈরের আপত্তি ধোপে টিকল না। অগত্যা রিহান সাথে থেকে সমস্ত প্রসিডিওর শেষ করে ওকে হলের সামনে দিয়ে গেল। নৈরিতা হলের গেটের সামনে দাঁড়িয়ে রইল। রিহানের যাওয়া দেখল। সেটা ওর প্রতি সবসময় এমন কেয়ারিং, ওর প্রতি এত যত্নশীল আগে কোনোদিন কেউ ছিল না। ওর 3 বছর বয়সে মা মারা গেছেন। ওর বাবা এরপর আরেকটা বিয়ে করেছেন। টাকা দিয়ে তিনি দায়িত্ব পালন করেন। অসুস্থ হলে ডাক্তার দেখান। কিন্তু ভালোবেসে দুটো কথা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেওয়া, এসব স্নেহ কখনো পায়নি সে। রিয়ানকে সে বোধহয় ভালোবেসে ফেলেছে, কিন্তু ছেলেটা সম্পর্কের ব্যাপারে একেবারেই সিরিয়াস নয়, কোনো কিছুর প্রতি নয়। একটা ভুল মানুষের জন্য এমন প্রগাঢ় অনুভূতি কেন জমছে ওর? এ কি আদৌ কোনো পরিণতি আছে? জেনে শুনে বিষ পান করেছে সে? না, নিজেকে সামলে নিতে হবে। নরিতার আজ একেবারে ক্লাসে যেতে ইচ্ছে করছে না, কিন্তু সোভান স্যারের খুব ইম্পর্ট্যান্ট একটা লেকচার আছে, মিস করা যাবে না। অগত্যা সে তৈরি হলো। প্রতিদিন বেরোবার আগে রিহানকে কল করে সে, কিন্তু আজ কেন যেন নিজেকে বিরত রাখলো। প্রচণ্ড রোদ আজ বাইরে, ছাতা নেওয়া হয়নি। 2 মিনিট হাঁটলেই কেয়ার মার্কেট, তার পাশে পশুপালন অনুষদ ধরে নিজের ফ্যাকাল্টিতে গেল সে। রিহান তখনও আসেনি। বোরহান স্যারের ক্লাস চলছিল। সে কল না দিলে রিহানের ঘুম ভাঙবে না। এরপরে সোফান স্যারের ক্লাস। অগত্যা কল করলো। 2 বারের সময় রিসিভ করে ঘুম জড়ানো গলায় বলল, বল নীরু। রিহানের ঘুম জড়ানো ভরাট গলায় কথাটা শুনতে ওর কেন যেন ভীষণ ভালো লাগে। সে ফিসফিসিয়ে বলল, কয়টা বাজে আগে দেখ। কয়টা বাজে? তোর চোখ নেই? সময় চিনিস না? তা তুই বললে কি হয়? স্যারের নজর বাঁচিয়ে কল করেছে, কানে ইয়ারফোন দিয়ে। ধরা পড়া যাবে না, তাই এই মুহূর্তে বৎসাই গেল না। 9:23। তুই না আমাকে শো 8টার দিকে কল দিস, আজ দিসনি কেন? তুই অ্যালার্ম সেট করে রাখতে পারিস না? আমাকেই কেন প্রতিদিন জাগিয়ে দিতে হবে? তুই আমার অ্যালার্ম ঘড়ি রে। তুই কত সুন্দর করে গালি দিয়ে আমাকে জাগিয়ে দিস। অ্যালার্ম তোর চাইতে কর্কশ গলায় ডাকতে পারবে না, আর আমার ঘুমও ভাঙবে না। তুই মর ফাজিল। বলে কল কেটে দিল। রিহান সবসময় এভাবেই কথা বলে, তবু আজ কেন যে কথাটা এত খারাপ লাগলো। স্যার হঠাৎ করে ওকে বললেন। তুমি কি করছিলে? সে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে বলল, কিছু না স্যার। বলো তো এতক্ষণ কি বলছিলাম? পাশ থেকে শৈলী ফিসফিসিয়ে টপিকটা বলে দিল বলে এ যাত্রায় বেঁচে গেল সে। রিহানের জন্য আরেকটু হলেই ঝাড়ি খেতে হতো। নৈরিতা অত্যন্ত মনোযোগী থাকে ক্লাসে। কিছু ক্লাস থাকে বিরক্তিকর, তখন খাতায় লিখে লিখে রিহানের সাথে গল্প করে। গতবার একটা ক্লাসে রিহান এমন হাস্যকর ফাজলামো করছিল স্যারকে নিয়ে যে সে প্রায় উচ্চস্বরে হেসে ফেলেছিল। ভাগ্যে সামলে নিতে পেরেছিল। আজ সে ক্লাসে একেবারে মনোযোগ দিতে পারছে না। ওর বছর 3 আগের একটা ঘটনা মনে পড়ে গেল। তখন লেভেল 2 সেমিস্টার 2 চলছিল। ওদের ডিপার্টমেন্টেরই সিনিয়র বড় ভাই নাহিদ ওকে প্রপোজ করেছিল। সে সাথে সাথে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু নাহিদ ভাই কিছুদিন বেশ বিরক্ত করেছে ওকে। রিহানকে কথাটা জানাতে ভীষণ রেগে গিয়েছিল সে। নাহিদ ভাই? ওইটা তো পাক্কা প্লে বয়, ও তোর পেছনে ঘুরবে কেন? ওর তো খবর আছে। মাথা গরম করে ঝামেলায় জড়াস না রিহান, আমি হ্যান্ডেল করতে পারবো বিষয়টা। তোকে কিছু করতে হবে না, আমি ঝামেলা করব না, তুই চিন্তা করিস না, আমি ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবো। রিহান নাহিদকে কি বলেছে নৈরিতা জানে না, কিন্তু এরপর আর নাহিদ ভাই বিরক্ত করেনি ওকে। রিহান আর নৈরিতা সবসময় একসাথে থাকে বলে ওদের
ফ্যাকাল্টির বেশিরভাগই মনে করে ওরা প্রেম করছে। ওরা চেষ্টা করেছে ভুল ভাঙাতে, কিন্তু কেউই বিশ্বাস করেনি। রিহান ও সকল বিষয়ে ভীষণ প্রোটেক্টিভ। রিহান যেমন চোখ বন্ধ করে ওকে ভরসা করে, সেও রিহানকে নিজের সমস্তটা দিয়ে বিশ্বাস করে। সে সাথে থাকলে নিরাপদ অনুভব করে। রোল কলের সময় শৈলী ওকে ধাক্কা দিয়ে দিল, খেয়ালই করতো না। স্যার বেরিয়ে গেলে শৈলীকে বলল, থ্যাঙ্কস রে। আজ তোর কি হয়েছে বলবি? কিছু না তো, শরীরটা একটু খারাপ। রিহান আসবে না? আসবে। বলতে বলতে দেখলো নবাবজাদা বীর দর্পে ক্লাসরুমে প্রবেশ করছে, চোখ দুটো কিঞ্চিত ফোলা। রাতে ঘুমাসনি? রিদির সাথে কথা বলেছি 11:30 পর্যন্ত। তারপর নেটফ্লিক্সে একটা জোস সিরিজ এসেছে, ভাবলাম একটা এপিসোড দেখেই ঘুমাবো। এমন টুইস্ট আর থ্রিল, মাথা নষ্ট। পুরো 8টা এপিসোড শেষ করে ঘুমিয়েছি। মহান কাজ করেছিস। তোর মাথা ব্যথা কমেছে? তুই আজ আগে কল করিসনি কেন? ব্যালেন্স ছিল না। মিথ্যা কথা বলো নৈরিতা, সত্য কথা বললে অনেক প্রশ্ন আসবে। তুই না কালকেই রিচার্জ করলি? ফোনে তো আমার সাথে ছাড়া কারোর সাথে কথাও বলিস না তেমন। বাসায় হয়তো 1-2 মিনিট, তাও আঙ্কেলই কল দেন। আজ এটা পেঁচাচ্ছিস কেন রিহান? আগে বলিনি বলে বলতে পারবো না? তোর কি হয়েছে রে নিরু? তাকা তো আমার দিকে। নৈরিতা রাগী গলায় কিছু বলতেই যাচ্ছিল, এর মধ্যে সোফান স্যার ক্লাসে চলে এলেন। রিহান তখন বিস্মিত দৃষ্টিতে নৈরিতার দিকে তাকিয়েছিল। সে বলল, জায়গায় গিয়ে বস, কাজে মন দে। বাবার সাথে কথা বলতে গেলে নৈরিতার প্রচণ্ড মেজাজ খারাপ হয়। ওকে বাড়ি যেতে বলছেন। সে 2 ঈদের ছুটি আর সেমিস্টার ব্রেকের সময় ছাড়া বাড়ি যায় না। তখন পুরো হল ফাঁকা হয়ে যায় বলে বাধ্য হয়ে যেতে হয়, নইলে তাও যেত না। আফজাল স্যারের প্রেজেন্টেশন রেডি করেছিল, 4 জন করে একটা টিম। ওর টিমে রিহানও আছে, আইডি নম্বর পাশাপাশি হবার সুবাদে। ওই দিনই অ্যাসাইনমেন্টও জমা নেবেন তিনি। টিম 1 হলেও তিনি সবাইকে আলাদা আলাদাভাবে সাবমিট করতে বলেছেন। রিহানের কল এলো। কি করছিস নিরু? ঘাস কাটছি। খাওয়ার জন্য? তোকে খাওয়ানোর জন্য। গরু কোথাকার। আফজাল স্যারের অ্যাসাইনমেন্ট করেছিস? ও, মনেই ছিল না। ডেডলাইন কবে জানো? পরশু। তোর কোনটা মনে থাকে? খালি মেয়েদের বায়োডাটা মনে থাকে? কোন মেয়ের বায়োডাটা মনে রেখেছি? সেটা তুই জানিস, প্যারা দিস না। আমাকে কাজ করতে দে। তুইও এখন অ্যাসাইনমেন্ট করতে বস। শোন না নিরু, তুই না আমার একমাত্র বেস্ট দোস্ত, আমারটা একটু করে দিস কেমন? একদম না রিহান, মিষ্টি কথায় চিড়ে ভিজবে না। নিজের কাজ নিজে কর এবার। আরে আজকে লা লিগার হাই ভোল্টেজ ম্যাচ আছে, এল ক্লাসিকো, নইলে আজ আর তোকে প্যারা দিতাম না। একটু হেল্পই তো চাইছি। ম্যাচ তো 2:45, এখন বাজে 8:11। এর মধ্যে শেষ হয়ে যাবে। সিরিয়াস হ। আজকে আমি পারবো না রে। আচ্ছা যা, বিনিময়ে তোর সাথে শপিংয়ে গিয়ে ব্যাগ টেনে দিব, তাও করে দে প্লিজ। আফজাল স্যার কাঁচা চিবিয়ে খাবে নাইলে। আমাকে কেন যেন সহ্যই করতে পারে না বেটা, ক্যারি দিয়ে দেবে নির্ঘাত। তুই কি তাই চাস? তুই ভালো করে জানিস আমি শপিংয়ে খুব একটা যাই না, এই জন্য এটা বললি? এমন বিনিময় চাই না। আচ্ছা যা, কেয়ারে শফিক মামার দোকানের নান আর চিকেন চাপ খাওয়াবো তোকে, পাক্কা প্রমিস। নরিতার মনে পড়লো একবার এরকম একটার বিনিময়ে রিহান ওকে ট্রিট দিতে নিয়ে গিয়েছিল। খাবার শেষে ওকে বলেছিল, দোস্ত বিলটা দে তো। তুই না ট্রিট দিলি? আমার দেয়া আর তোর দেয়ার মধ্যে পার্থক্য আছে, একই তো। সেবার স্টিলের স্কেল ওর পিঠে পড়েছিল। পরে অবশ্য নৈরিতা ওকে ফাঁসিয়ে দিয়ে দ্বিগুণ বিল রিহানের কাছ থেকে আদায় করে নিয়েছিল। কত খুনসুটিতে মাখা মিষ্টিমতো স্মৃতি সব। এসব ভুজুং ভাজুঙে কাজ হবে না। তুই যে ট্রিট দেওয়ার বান্দা না সেটা আমি জানি। আমার জন্য এটুকু করতে পারবি না? সব সময় করে করে এখন এভাবে অথই সমুদ্রে ভাসিয়ে দিবি আমাকে? নাটকে বনায় এই ছেলে ওস্তাদ। পারবো না। থ্যাংক ইউ প্রাণের দোস্ত। পারবো না বলেছি, করে দেবো বলিনি। আমি একটা ক্যারি খাই, এটা তুই চাইবিই না আমি জানি। গুড নাইট। তোকে আজ আর বিরক্ত করব না দোস্ত। গুড নাইট। মন দিয়ে অ্যাসাইনমেন্ট কর। শয়তান একটা। কল কাটার পরে বলল নৈরিতা, রিয়ানের অ্যাসাইনমেন্ট শেষ পর্যন্ত ওকেই করতে হবে, এটা সে আগে থেকে জানতো, তাই ওরটাই আগে করে রেখেছিল। এই বান্তায় এসব করার মানুষ নয়। কিছুক্ষণ পরে সে নিচে গিয়েছিল পানি আনতে, দেখলো রিদি ফোনে কথা বলছে। সে নিজের রুমে এসে কৌতূহলবশত রিহানকে কল দিল। ওয়েটিং। কেন জানে না, একটা দম বন্ধ করা কষ্ট ওকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলল। সব কিছু হঠাৎ অসহ্য হয়ে উঠল।
ল্যাপটপ বন্ধ করে কাঁথায় মাথা মুড়িয়ে শুয়ে পড়ল। ক্লাস শেষে নৈরিতা আর প্রতিদিনের মতন এসে বসেছে জব্বারের মোড়ের রেল লাইন ঘেঁষে যে চায়ের দোকানটায় আছে সেখানে। এখানকার মালাই চা রিহানের ভীষণ পছন্দের। নৈরিতার যদিও ইচ্ছা ছিল না, কিন্তু হুট করে দূরত্ব তৈরি করলে অনেকগুলো প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাবে। তাছাড়া মানুষটা রিহান, যার সাথে ওর অসম্ভব হৃদ্যতা, সেটাকে চাইলেও এক লহমায় মুছে ফেলা যায়? তুই মুড অফ করে আছিস কেন নীরু? আমি তোর অ্যাসাইনমেন্ট করে দিলাম। খেলা ছিল 2:45। এর আগে তুই কি কি করলি? কার জন্য কষ্ট করে আমাকে করে দিতে হলো? কি আর করব, সাদিয়া রুমে আড্ডা মেরেছি, এরপর রিদি কল দিল, কথা বললাম, মাঝে একবার তুই কল দিলি, আমি পরে কল ব্যাক করলাম, তুই ধরলি না, তারপর তো ম্যাচ দেখলাম, এই তো। কৈফিয়ত দিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে রিহান বলে উঠল, হঠাৎ এভাবে জেরা করছিস কেন? এমনি রিদির সাথে কত দূর এগোলো? ভালোই তো কথাবার্তা চলছে। না চাইতেই রিদির ব্যাপারে প্রশ্ন করে ফেলল। মন যেন নেতিবাচক কথা শুনতে উৎসুক হয়ে আছে। খুব বেশি না, নর্মাল জানাশোনার ফেজে আছে এখনও। মেয়েটা ইন্টারেস্টেড, আবার লাজুক কিছুটা। তবে আমার প্রতি এখন পর্যন্ত যারা ইন্টারেস্টেড ছিল তাদের মধ্যে ও সবচেয়ে ভালো, এটুকু বুঝলাম। কংগ্রেচুলেশন দোস্ত। বলার সময় গলাটা ধরে আসছিল নৈরিতার। কিসের জন্য? ফাইনালি কারোর প্রতি তুই আগ্রহী হচ্ছিস, রিলেশনশিপে যাচ্ছিস। ধুর, কেবল কথাবার্তা চলছে, এখনই এত শিপ টিপ কিসের? পরে দেখা যাবে। কিছুক্ষণ নৈরিতা আর কোনো কথা বলল না। রিহান নিজের মনে বকবক করছিল। হঠাৎ ট্রেনের হুইসেলে আচমকা সে খানিকটা কেঁপে উঠল। অনেকেই রেল লাইনে বসেছিল, তাদের মধ্যে ওঠা তারা দেখা গেল। কিছুক্ষণের মধ্যেই চারপাশে গর্জন তুলে বিশাল দেহি ট্রেনটা ওদের পাশ কাটিয়ে চলে গেল। চল উঠি। ওরা রাস্তা ধরে পাঁচতলার সামনের বারান্দা ধরে হেঁটে লাইব্রেরির সামনের রাস্তায় চলে এলো। আজকের বাতাসটা অন্যরকম, রোদ সহনীয় বলে বাতাসটা আরামদায়ক লাগছে। আলমনে হাঁটছিল নৈরিতা। পাশে রিহান কি বলছে কিছুই যেন ওর কানে যাচ্ছে না। সহসা একটা ছোট্ট ভাঙা ইটের টুকরোয় হোঁচট খেয়ে পা বেঁধে পড়ে গেল সে। রিহান হন্তদন্ত হয়ে বলল, এভাবে উজবুকের মতো হাঁটছিলি কেন? দেখে চলতে পারিস না? হাত ধরে নৈরিতাকে তুলল সে, বলল, তুই আমাকে কেয়ারলেস বলিস? আমাকে এভাবে উষ্টাকে পড়তে দেখেছিস কখনো? কি যে করিস না তুই! হাঁটতে পারবি না তো দাঁড়া, রিক্সা ডাকি। হাসপাতালে যেতে হবে, এক্স রে করতে হবে। সে সত্যিই ভীষণ ব্যথা পেয়েছে, পা ভেঙে গেলেও যেতে পারে, তাই আর আপত্তি করল না। ইউনিভার্সিটি থেকে চরপাড়া পর্যন্ত যেতে যেতে রিহান ওকে বকাবকি করেছে। অন্য সময় হলে সে ছাড় দিত না মোটেও, কিন্তু আজ সে কেবল দেখল এসবের আড়ালে ওর জন্য রিহানের উৎকণ্ঠা। হাসপাতালের সামনে রিক্সা থেকে নামার আগে কেবল বলল, এত চিন্তা করছিস কেন আমাকে নিয়ে? চিন্তা হবে না, আমি ছাড়া আর কেউ আছে তোকে নিয়ে চিন্তা করার? নরিতা নিজের ভেতরে তোলপাড় আরেকবার উপলব্ধি করলো। নীরু, তুই আমার সবচাইতে কাছের বন্ধু। তুই আমাকে যতটা বুঝিস আর কেউ এতটা বোঝে না। তুই কষ্ট পেলে আমার চিন্তা হবে না? এটা হয়? নরিতা জানে রিহাত কেবলই ওকে বন্ধু বলে ভাবে, প্রাণের বন্ধু, যেই বন্ধুত্বে ছেলে মেয়ে বিভেদ হয় না। ওর কাছে মনের আগল খুলে দেয় কিঞ্চিত পাগলাটা ছেলেটা। বন্ধুত্বের বাইরে অন্য কোনো অনুভূতি সেখানে নেই। কিন্তু ও কেন পারল না একইভাবে রিহানকে শুধু বন্ধু ভাবতে? বন্ধুত্বের সীমা ছাড়িয়ে কেন অন্য অনুভূতি ওর মধ্যে জন্মালো? পায়ে কোনো ফ্র্যাকচার নেই, তবে মচকে গেছে ভালো মতোই। ওকে বসিয়ে রেখে রিহান সমস্ত ওষুধ কিনে এনে ওর হাতে ধরিয়ে দিল। ওর হলের সামনে এসে রিক্সা থেকে নেমে বলল, কাউকে ডাক, একা একা যেতে পারবি না দোতলায়, পায়ে বাড়তি প্রেশার পড়বে। আমি পারবো রিহান। এত প্যাক প্যাক না করে কল দে তো। তুই সুপার উইমেন না, রক্ত মাংসের মানুষ। দরকার নেই বললাম তো। তোর রুমমেটদের নম্বর আমার কাছে নেই, রিদিকে কল দেই, তোকে হেল্প করুক। আমি সুমিয়া আপুকে কল করছি। রীতির কথা শুনে নৈরিতা নিজেই কল দিতে রাজি হলো। এই তো ভালো মেয়ের মতো কাজ করলি। ফাজলামো করবি না রিহান, গাড্ডা খাবি মাথায়। সারাদিনে এই প্রথম নৈরিতা নিজের চেনা ফরমে ফিরল। এটা মিস করছিলাম, তোর বাজখাই গলার থ্রেট। ভাগ্যিস ওর পায়ে তীব্র ব্যথা, তাই আজকের মতো বেঁচে গেল রিহান। এই বৃহস্পতিবার রিহান বাড়িতে গিয়েছিল, দুদিন থেকে আজ ফিরেছে। 2 সপ্তাহে নৈরিতার পা পুরোপুরি ঠিক হয়ে গেছে। রিহানের কল পেয়ে রিসিভ করলো নৈরিতা। কে আরে, আয় তো নীরু, কেন? দরকার আছে। তুই কখন এলি বাসা থেকে? হলে ব্যাগ রেখে বেরিয়েছি। আচ্ছা আসছি। নৈরিতা গায়ের পোশাক পাল্টে বেরিয়ে এলো। রিহানের হাতে একটা টিফিন বক্স। ওরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলো। ওর দিকে বক্সটা এগিয়ে দিয়ে বলল, মা দিয়েছে,
তোর জন্য। কি? আমি জানি না, বললো নিরুকে দিস। নৈতা খুলে দেখলো একটাই পায়েস, অন্যটাই কিছু পিঠা। তুই নাকি একদিন মাকে বলেছিলি তোর পায়েস খুব পছন্দ, তাই বানিয়ে দিল। নৈতা যতই কষ্টই পাক কখনো কাঁদে না। আজ কেন যেন চোখে পানি চলে আসছিল। ওর তো মা নেই, মায়ের হাতের পিঠা পায়েস ওর কখনো খাওয়া হয়নি। এই খাবারে যেন মা মা গন্ধ লেগে আছে, ভীষণ প্রশান্তিদায়ক গন্ধটা। ভীষণ মজা হয়েছে। আন্টিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিস। তুই নিজেই দিস। আমি খাবারটা তোকে ডেলিভারি করে দিয়েছি, এখন কথায় ডেলিভারি করতে হবে। তুই একটা মহা ফাজিল ছেলে। আন্টির শরীর এখন কেমন? অসুস্থ শরীর নিয়ে উনি এত কিছু করেছেন। এখন ভালো। আসলে বাড়িতে শুধু মা আর বাবাই তো থাকেন, এখন সময় কাটে না। ভাইয়া ভাবি তো ঢাকায় থাকেন কর্মসূত্রে, আমি এখানে। দুইজন বসে বসে শুধু টেনশন করে আমাদের দুই ভাইয়ের জন্য। টেনশনের কি আছে তাই বুঝি না। স্বাভাবিক, তুই তাদের জায়গায় থাকলে বুঝতি। তুই যেন কয়টা বাচ্চা কাচ্চা পয়দা করেছিস। নৈতা পানির বোতল রিহানের পিঠে জপাজপ নামিয়ে আনলো কয়েকবার। নীরু, আরে নীরু, তুই আমাকে এত মারিস কেন? এত বিধ্বংসী কেন তুই? আল্লাহ! এরকম কত অসংখ্য মুহূর্ত ওদের আছে, খুনসুটিতে ভরা। হঠাৎ রিহানের মুঠোফোন বেজে উঠল। রিহান রিসিভ করে বলল, হ্যালো রিদি। সোনারঙা বিকেলটা নিমেষেই তামাটে বর্ণ ধারণ করলো যেন। নদীতে ভেসে বেড়ানো অনেকগুলো নৌকা, ঘাটে বাঁধা আরও কয়েকটা। তবু ওর চোখ চলে গেল অনতি দূরের একলা একটা পরিত্যক্ত নৌকার দিকে। কি ভীষণ একা। সেই নৌকাটা যদি প্রাণ থাকতো তবে সেটাও বোধহয় ওর মতো কষ্ট পেত। ভাগ্যিস ওটা জড়পদার্থ। একজন মানুষের জন্মানোর জন্য দুঃখ হলো ওর। নৈতা হলে এসে রিহানের মাকে কল দিল। তিনি ওর জন্য এত যত্ন করে ওর প্রিয় খাবার রান্না করে পাঠিয়েছেন। ওর অবশ্যই তাকে একবার কৃতজ্ঞতা জানানো উচিত বলে মনে হলো। নীরু, কেমন আছো মা? ভালো আন্টি। আপনার শরীর এখন কেমন রিহানের কাছে শুনলাম? এখন ঠিক আছি মা। আন্টি, আপনি এই শরীর নিয়ে এত কষ্ট করে রান্না করেছেন? ওকে থামিয়ে দিয়ে তিনি বললেন, আমার রান্না করতে ভালো লাগে, না করলেই মনে হয় বুড়ো হয়ে গেছি। আপনার রান্না ভীষণ মজা আন্টি, আমার ভীষণ ভালো লেগেছে। ওই প্রান্তে মৃদু হাসির আভাস পেল নৈরিতা। এই যে তুমি খুশি হয়েছ, এতেই আমি খুশি মা। দোয়া করবেন আন্টি। অবশ্যই। তুমি আমার পাগল ছেলেটা যেভাবে খেয়াল রাখো, তুমি আছো বলে আমি কিছুটা নিশ্চিন্ত থাকি, নইলে ওকে নিয়ে আমার চিন্তা শেষ নেই। আপনি একদম চিন্তা করবেন না আন্টি, ও খুব ভালো ছেলে। কিন্তু অত্যন্ত গা ছাড়া, নিজের খেয়াল রাখে না, জীবন নিয়ে সিরিয়াস না, এগুলোই চিন্তার। ভালো থেকো মা। রিহানের মায়ের সাথে কথা বলে নৈরিতার ভালো লাগলো। কেমন মামা একটা গন্ধ। রিহানের সাথে ওর বন্ধুত্বের পরে পরে রিহান বাড়িতে গিয়ে ওকে নিয়ে গল্প করেছিল মায়ের কাছে। পরে যেদিন তিনি শুনেছেন সেদিনই কল দিয়েছিলেন নৈরিতাকে। ভীষণ আন্তরিক গলায় ওকে সান্ত্বনা দিয়েছিলেন। এরপর মাঝে মধ্যেই কথা হয়। ভদ্র মহিলা ওকে স্নেহ করেন। বিকেলের কথা মনে পড়ল ওর। রিহান রিদির সাথে কথা বলছিল। কি বলছিল কিছুই ওর কানে ঢোকেনি যেন। মুহূর্তটা সে মুছে ফেলতে চায় মন থেকে। ওরা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। দেশের বিভিন্ন দুর্যোগের সময় তারা ডোনেশন কালেক্ট করে। এবার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রিহান নৈরিতারা ক্যাম্পাস ঘুরে ঘুরে ডোনেশন কালেক্ট করছে। ভীষণ ক্লান্তিকর কাজ, তবুও যখন মনে হয় মাধ্যমে কারোর সাহায্য হচ্ছে, সেই ক্লান্তিটা মিলিয়ে যায়, বরং আলাদা একটা উদ্যম কাজ করে। এরই মধ্যে ওদের ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিল লেভেল 4 সেমিস্টার 1-এর ফাইনাল পরীক্ষার। এটা একটা মহাযুদ্ধ মনে হয় নৈরিতার কাছে। এত দৌড়াদৌড়ি করে ফর্ম নিয়ে পূরণ করে আবার হল প্রভোস্ট প্রক্টরের সাইন নেওয়াটা মহা ঝক্কির কাজ। তার মধ্যে গরমটা পড়েছে অতিরিক্ত। রিয়ান ওর হাত খরচের টাকা থেকে বেশিরভাগ টাকায় সেই ফান্ডে দিয়ে দিয়েছিল। হুট করে এভাবে ডেট পড়ে যাবে বুঝতে পারেনি। নৈরিতার বাবা যে টাকা পাঠান সেটা থেকে প্রতিবারই কিছু টাকা বেঁচে যায়। সেসব সে জমিয়ে রাখে। রিহানকে বলল, আমার কাছ থেকে ধার নে। তুইও তো দিলি। আমার জমানো আরও কিছু টাকা আছে। আসলে বাবা যা পাঠান সে খুব হিসেব করে খরচ করে, বাকিটা জমিয়ে রাখে নিজের অ্যাকাউন্টে। কখন কোন দরকার পড়ে তখন নিজে থেকে হাত পেতে চাইতে ওর ভালো লাগে না বলে জমায়। আচ্ছা, তবে আমি আজই গিয়ে লিখে রাখবো, একদম নেব না করবি না। আচ্ছা, করব না। প্রক্টর অফিসে ফর্ম জমা দিয়ে বেরিয়ে আসছিল ওরা। রিহান বলল, এত প্যারা যে কেন দেয় এরা? এই যুগে এসে সিস্টেমটা ডিজিটাল করতে পারে না। সেটাই, বেহুদা দৌড়াদৌড়ি। তোকে ক্লান্ত দেখাচ্ছে, চল ওদিকে বসি। নৈরিতা সত্যি ভীষণ ক্লান্ত লাগছিল। সেটা ওকে এত বোঝে কিভাবে।
ওরা পাশের ইউনিভার্সিটি টিএসসি লেক ভিউতে এসে বসলো। জায়গাটা সুন্দর, অসংখ্য গাছগাছালি এখানে, মন ভালো হয়ে যায়। রিহান ব্যাগ থেকে পানির বোতল বের করে ওকে দিল। এতে স্যালাইনগুলো নিয়েছিলাম বের হবার আগে, খা, ভালো লাগবে। স্যালাইন খেলে কার ভালো লাগে? আমার লাগে। হ্যাঁ? আমি বললাম তোর লাইনে দাঁড়িয়ে কাজ নেই, তাও শুনলি না। এরই মধ্যে রীতির কল এলো। কথা শেষ করে রিহান আবার ওর পাশে এসে বসে পড়ল। আমাকে ডাকছে, বলল ওর সাথে থাকবো কিনা ফর্ম নেওয়ার সময়। নয়িতা ভেতরের বিষাদ চেপে বলল। যা তাহলে। আমি না করে দিয়েছি। নৈরিতা বলল। কেন? তোর হৃদির সাথে থাকা উচিত ছিল। কেন? তাহলে বেশি করে ইমপ্রেস করতে পারতি। ও আমার প্রতি এমনিতেই ইমপ্রেস হয়ে আছে, ওই বরং আমাকে ইমপ্রেস করতে চাইছে। ওকে যদি আমি বলতাম বরং আমার অনেক কাজও করে দিত। তো তুই না ওর প্রতি ইন্টারেস্টেড, এভাবে বলছিস কেন? বরং ওকে হেল্প করা উচিত। এত পুতু পুতু আমার পোষায় না। নৈরিতা অবচেতনে প্রশ্ন করল। তাহলে আমার জন্য করতে চাইলি কেন? রিহান একরাশ বিস্ময় নিয়ে বলল। তুই আর রিদি এক হলি, তোর সাথে ওকে মেলাচ্ছিস কেন? এটা উত্তর হলো? যেমন প্রশ্ন তেমন উত্তর। মেলে না কেন? কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড। বলে খানিকটা থেমে রিহান হঠাৎ উঠল। তুই কি জানিস তুই এই পৃথিবীর সবচাইতে ভালো মেয়ে? কথাটা নৈরিতার হৃদয়ের কোথায় গিয়ে যে লাগলো, মনে মনে আওড়ালো। তবুও তুই আমাকে একটু অন্য চোখে কেন দেখলি না? কেন একটু অন্যরকমভাবে ভালোবাসলি না? কথাগুলো হয়তো কোনোদিনই সে রিহানকে বলতে পারবে না। সেটা ওকে এত ভালো বুঝতে পারে সব কিছুতেই, শুধু যা এখন নৈরিতার কাছে একান্ত আরাধ্য সেটাই বুঝতে পারে না। সামনে যেহেতু পরীক্ষা, নৈরিতা নিজেকে ব্যস্ত রাখার একটা সুযোগ পেল। রিহানের কোনো কিছুই গোছানো নেই। সে বলল। আমি শিট ফটোকপি করার সময় 2 কপি করেছিলাম। তুই বললি পরীক্ষার আগে নিবি, নে এগুলো। সিটগুলো নেড়েচেড়ে রিহান প্রশ্ন করলো। এগুলো পড়া কমপ্লিট তোর? আমি দিনের পড়া দিনেই শেষ করে ফেলি রিহান। তোর মতো এক রাতে পড়ার জন্য জমাই না। কষ্ট করলে একবারই করব, পুরো সেমিস্টার ধরে করতে পারবো না, এত চাপ নাই। রিহান ক্লাসেও লেকচার নোট করে না। নৈরিতা ওর ক্লাস খাতারও ফটোকপি করে দিয়েছে। রিহান সেটা দেখে বলল। তুই তো আছিসই দোস্ত, তোর মতো ব্রিলিয়েন্ট দোস্ত থাকলে এত কষ্ট করার কি দরকার? নৈরিতা অবচেতনেই বলে ফেলল। আমি তো আর সবসময় থাকবো না। মানে? এই যে অনার্সে আর একটা সেমিস্টার বাকি, প্রায় শেষই হয়ে আসছে, তাই বললাম। এমএস আছে না? তা আছে। প্রতিবার পরীক্ষার সময় রিহান রাত জেগে পড়তে চায়। রাত জাগায় সে অভ্যস্ত, রীতিমতো নিশাচর। কিন্তু পরীক্ষার সময় কোত্থেকে রাজ্যের ঘুম এসে চোখে জমা হয় কে জানে। নৈরিতা ওকে কিছুক্ষণ পর পর কল দিয়ে জাগিয়ে দেয়। নিজে ঘুমিয়ে পড়েছিল সেটা কিছুতেই স্বীকার করতে চায় না। ঘুম ঘুম গলায় বলল। আমি পড়ছি তো নীরু। নৈরিতা কড়া স্বরে বলে। এক্ষুনি চোখে পানি দিয়ে আয়, এরপর কফি খা, তারপর বস। কিছুক্ষণ পরে আবার ঘুমিয়ে পড়ে। এটা সব পরীক্ষায় ওদের নৈমিত্তিক রুটিন। পরে পরীক্ষার দিন এটা নিয়ে কথা শোনালে বলে। পরের বার তোর মতো হয়ে যাব নীরু, দেখিস, পাক্কা শুরু থেকেই পড়ব। কিন্তু পরের বার আবার একই অবস্থা। ন্যাড়া বেলতলায় একবার যায়। প্রবাদ বাক্যকে ভুল প্রমাণ করে এই ছেলে বারবার বেলতলায় গিয়ে মাথায় বেল পড়ার জন্য অপেক্ষা করে। ওরা হাঁটছিল। রিহান হঠাৎ বলল। রিদি আমাকে ওর সাথে রেস্টুরেন্টে দেখা করতে বলেছে। ডেট? সেরকম না, ওর বার্থডে সেলিব্রেট করবে, ওর বন্ধুরাও থাকবে। ও ভালো। নৈতার গলা নিষ্প্রভ শোনায়। রিহান থেমে হঠাৎ বলল। তুই যাবি? কোথায়? রিদির। পুরোটা শেষ করতে না দিয়ে নৈরিতা আশ্চর্য হয়ে বলে। তুই পাগল রিহান, সেখানে আমি কিভাবে যাব? সমস্যা কি গেলে? তোর সমস্যা না থাকতে পারে, কিন্তু আমি অযাচিতভাবে কোথাও যেতে চাই না। নৈরিতার বলতে ইচ্ছে করলো। তুই একটা মহা গবেট রিহান। কোনো মেয়েই তার ভালো লাগার মানুষের সাথে কোনো মেয়েকে দেখে খুশি হয় না, সে যতই প্রাণের বন্ধু হোক। এই ছেলে কেন বোঝে না, কিন্তু বলল না কথাটা। জিজ্ঞেস করলো। গিফট কিনেছিস? না। একটা গিফট কিনিস। সেটা তো কিনবই, আচ্ছা। কিন্তু আমি মেয়েদের জন্য কিছু কিনতে পারি না। মার জন্য তো তুই পছন্দ করে দিস। রিহান টাকা জমিয়ে মায়ের জন্য মাঝে মধ্যে এটা সেটা কেনে। একবার টিউশন শুরু করেছিল, সেটা টাকা দিয়ে মায়ের জন্য শাড়ি কিনেছিল। নৈরিতা পছন্দ করে দিয়েছিল। 2 মাস পরে পড়ানো ছেড়ে দেয়। ওর ভালো লাগে না স্টুডেন্টের মা নাকি একদিন কি বলেছে। ওর ভীষণ গায়ে লেগেছিল কথাটা, সেজন্য আর যায়নি। পরের মাসে টাকাটাও নিতে যায়নি আর। এরপর আর কখনো ওই পথে যায়নি।
ওর পছন্দের পারফিউম দিতে পারিস, বই পছন্দ করলে দিতে পারিস, এগুলো তোর বাজেটের মধ্যে হয়ে যাবে, সাথে ফুল। ভালো লাগে না আমার। কি ভালো লাগে না? এই এই যে এত ভাবনা চিন্তা করে গিফট কেনা, তার উপর ওর পছন্দ আমি তেমন একটা জানি না। কাউকে গিফট দেওয়ার পরে সেটার জাজমেন্ট হবে, এটাই আমার ভালো লাগে না। নৈরিতা জানে সেটা, ওর এই কথাবার্তা ভালো লাগে না। জেনে নিস আমার পড়তে হবে। যাই রে, তুই পড়তে বসিস। এখন এটা নিয়ে এত চিন্তা ভাবনা করতে হবে না। এসব নিয়ে কেন চিন্তা করতে যাব? ধুর। নৈরিতা নিজের রুমে ফিরে এলো। পড়ার কথা বলে এসেছে, কিন্তু পড়তে ইচ্ছে করলো না এখন, মাথা ব্যথা করছে। সে আসার সময় বাইরে থেকে খাবার নিয়ে এসেছিল, খেতেও ইচ্ছে করলো না। জামা বদলে শুয়ে পড়লো। কিছুক্ষণ ঘুমালে শরীর আর মনে দুই যন্ত্রণায় কমবে ভেবে, কিন্তু ঘুম এলো না। শুয়ে এপাশ ওপাশ করতে থাকলো। থাকতে থাকতে ওদের পরীক্ষা শেষ হলো। দেখতে দেখতে ওদের পরীক্ষা শেষ হয়ে এলো। আজই শেষ পরীক্ষা। ভাইবা শেষ করে বেরিয়ে হেঁটে জব্বারের মোড়ের দিকে যাচ্ছিল ওরা। আজকের ভাইবা অতটা ভালো হয়নি কারণই, সেজন্য মনটা তেতো হয়ে আছে নৈরিতার। মন খারাপ করে আছিস কেন? একটা ভাই ভাই তো, এত সিরিয়াস হবার কি আছে? চিল নিরু। গায়ে বাতাস লাগিয়ে এক্সাম দিলে তোর মতো চিলচিল বলাই যায়। কষ্ট করে পরীক্ষা দিলে এসব চিলচিল আসে না। আজ মেঘলা দিন, আকাশ থমথমে, কিন্তু বৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে না। রিহান রিদির জন্মদিনে গিয়েছিল। সেখান থেকে ফেরার আগে আগে রিদির এক বন্ধু নাকি ওকে বলেছে। সবাই ভেবেছিল সেদিন সে হয়তো রিদিকে প্রপোজ করবে। ফিরে এসে নৈরিতাকে এটা বলেছিল রিহান। সে নাকি এখনও প্রপোজ করার কথা ভাবেনি। শুনে নৈরিতা রিহানকে বলেছিল, প্রপোজ করে ফেললেই পারিস। একটা কমিটমেন্ট ছাড়া মেয়েটা ঝুলে থাকবে নাকি? তুই এটা বলছিস নিরু? কমিটমেন্টে যাবার জন্য আমি এখনো প্রস্তুত নই। আমি এটা রিদিকে আগেই বলেছিলাম। সব জেনে যদি ও এক্সপেকটেশন রাখে সেটা আমার দোষ। আমার যে ওকে খারাপ লাগে তা না, ভালোই লাগে, সেজন্যই কন্টিনিউ করছি কথাবার্তা। কিন্তু ওরও তো আমাকে বুঝতে হবে নাকি? এই যে বললি ভালো লাগে, এটা যথেষ্ট না? না, আমার সময় লাগবে জিনিসটার সাথে মানিয়ে নিতে। আমি অভ্যস্ত নই। কাল বাসায় যাবি? রিহানের প্রশ্নে সম্বিত ফিরে উত্তরে নৈরিতা বলল, তুই গিয়ে রেডি হ। তোর ট্রেন কয়টায়? আমি আজ যাচ্ছি না, কালই যাব। তুই না বললি আজ আসবি? তোকে বাসে তুলে দিয়ে তারপর যাব। নৈরিতা বুঝলো ওর জন্য রিহান নিজের যাওয়া একদিন পিছিয়েছে, কিন্তু কিছু বলল না। ভালো লাগলো। সে কি স্বার্থপর হয়ে যাচ্ছে? ওর হয়তো উচিত ছিল রিহানকে বলা, সে একা বাসে উঠতে পারবে, ওর আজই যাওয়া উচিত, কিন্তু বলতে পারলো না। মনে হলো রিহান সাথে থাকলে ওর ভালো লাগবে। এই ভালো লাগাটুকু সে হারাতে চাইলো না। আর একটা সেমিস্টার, দেখতে দেখতে কেমন করে সময়গুলো চলে গেল। ভাবালুতা খেলে গেল নৈরিতার গলায়। আসলেই 3.5 বছর, আমাদের 3 বছরের ফ্রেন্ডশিপ। তোর মনে আছে আগে যা ভাব নীতি আমার সাথে? রিহানকেও নস্টালজিয়া গ্রাস করেছে। ভাব দেখায়নি, তখন তোকে আমার খুব ইরিটেটিং ক্যারেক্টার মনে হতো। তখন আমি যেমন ছিলাম এখনও তাই আছি, তাহলে চেঞ্জটা কোথায় হলো? রিহানের মুখে হাসি। চেনায়, তখন তোকে কাছ থেকে চিনতাম না, যখন চিনলাম, তোকে পড়লাম, তখন তোকে নিয়ে আমার পারসেপশন চেঞ্জ হলো, আমরা বন্ধু হয়ে গেলাম। রিহান হেসে বলল, প্রাণের বন্ধু? নরিতা মনে মনে বলল, তুই জানিস না রিহান, এই জঞ্জালে ভরা ধুলোর পৃথিবীতে তুই আমার একমাত্র শান্তি। কিন্তু মুখে বলতে পারলো না কথাটা। যদি রিহান ওকে ভুল বোঝে, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। এই বন্ধুত্বটা ওর কাছে অক্সিজেন, সঞ্জীবনী শক্তি। একটু ভুলে সেটাকে হারাতে পারবে না নৈরিতা। তাহলে শ্বাস নেবে কি করে? সহসায় কোনো আগমনী বার্তা ছাড়াই উন্মত্ত বাতাস ছুটল প্রকৃতিতে। ধুলো ময়লা উড়ছে। নৈরিতা চোখ বন্ধ করলো শক্ত করে। গাছপালা ভয়াবহভাবে দুলছে। প্রকৃতি হঠাৎ যেন উন্মাদ হয়ে উঠেছে। সে থমকে দাঁড়িয়ে আছে রাস্তায়। রিহান ওর হাত ধরে টেনে দৌড়াতে দৌড়াতে বলল, নিরু, দ্রুত পা চালা না, ওদিকে যেতে হবে। একটা নিরাপদ আশ্রয়ে এসে থামল। এই মধ্য জুনে যেন কালবৈশাখীর হানা। নরিতার মনেও একই রকম উন্মাতাল ঝড়। ওদের পাশে আরও অনেকেই এসে দাঁড়াচ্ছে। পা গুলে প্রকৃতি একটু শান্ত হলেই যার যার গন্তব্যে ছুটবে। নরিতার একারে যেন কোনো গন্তব্য নেই, কোথাও যাবার তাড়া নেই। মানুষের জীবন স্থবির হোক বা চলমান, ঋতু ঠিকই পরিবর্তন হয়, পাল্টে যায় প্রকৃতির রং। প্রত্যেক ঋতু নিজস্ব রঙে ঢঙে সেজে ওঠে প্রকৃতি। এই বহমান সময়েও কোথাও যেন নিশ্চল হয়ে গেছে নৈরিতার জীবন। অথচ সমস্ত স্বাভাবিক নিয়মে নিত্যকার মতোই ঘটে চলেছে। তবুও কোথাও একটা জায়গা যেন একই ঘূর্ণাবর্তে পাক খাচ্ছে। ঋতু পরিবর্তনের ছোঁয়া সেখানে লাগে না।
মনের সেই কোণ যেন শীত ঘুমে মগ্ন। সেই মগ্নতায় একটাই অস্তিত্ব বিরাজ করছে কেবল, রিহান। এই ঘূর্ণাবর্ত থেকে যেন নৈরিতার মুক্তি নেই। মন কেন মস্তিষ্কের কথা শোনে না, বারণ মানে না। নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে মাস দুয়েক। রিহান আগের মতোই আছে, ওদের নিত্য খুনসুটিও চলে। তবে কথা বলতে বলতে আচমকা থেমে যায় সে। রিহানের কথা শুনতে কোথাও যেন হারিয়ে যায়। ভেতরে একটা অসহ্য অস্থিরতা ওকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছে। নীরু, এই নীরু। রিহানের ডাকে সম্বিত ফিরতে নিজেকে ধাতস্থ করে নিল নৈরিতা। বল, শুনছিস? ঘোড়ার ডিম শুনছিস? তোর সমস্যাটা কি বলবি? এইবার বাড়ি থেকে আসার পর থেকে দেখছি তুই কেমন অন্যরকম বিহেভ করছিস। 2 মাস ধরে তোকে একটা প্রশ্নই করছি, কোনো উত্তরই দিচ্ছিস না। রিহানের গলায় রাগের ছাপ স্পষ্ট। রিহান, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক। আচ্ছা, গিটার যেহেতু এনেছিস, একটা গান শোনা। মুড নেই। বৃতৃষ্ণা নিয়ে বলল রিহান। নামি সিঙ্গারদের নামে এক্সকিউজ দিচ্ছিস কেন? তোর কথাবার্তায় মেজাজ খারাপ হচ্ছে। নৈরিতার একবার মনে হয় অব্যক্ত কথা যা ওকে সারাক্ষণ জ্বালাতন করছে তা প্রকাশ করে ফেলে, কিন্তু পরক্ষণে নিজেকে নিরস্ত করে। রিহানের কাছে সে অন্য 10 জনের চেয়ে আলাদা। এভাবে নিজেকে প্রকাশ করে ওর চোখে নিতান্ত সাধারণ হতে সে কোনোদিনও পারবে না। আমি তো কথাবার্তা কমিয়ে দিয়েছি, তাও আমার কথায় তোর মেজাজ খারাপ হচ্ছে? অবশেষে বলার মতো একটা কথা খুঁজে পেল নৈরিতা। তোর এমন গা ছাড়া হাবভাবটাই বিরক্ত লাগছে। রিহান রাখলে নাকের পাটা ফুলে যায়। শিশুরা যখন খেলনা পছন্দ হলে কিনে দেওয়ার জন্য জেদ করে সাড়া পায় না, তখন যেমন দেখায় ওকেও তেমন দেখাচ্ছে। নৈরিতা রিহানের চুল এলোমেলো করে দিয়ে বলল, হয়েছে হয়েছে, আর মেজাজ খারাপ করতে হবে না। গান শোনাবি নাকি চলে যাব? রিহান চুলগুলো পরিপাটি করে আবারও একই ভঙ্গিতে বসে রইল। এই ছেলে মারাত্মক জেদি, তবে জেদ নৈরিতারও কম নয়। সে উঠে দাঁড়ালো। 2 কদম এগোতেই গিটারের টুংটাং শোনা গেল। নৈরিতা মৃদু হেসে ঘুরে দাঁড়ালো। যাক, মেঘ কেটেছে তবে। তুমি আমার পাশে বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। আমি মেঘের দলে যাচ্ছি, আমি ঘাসের দলে আছি। তুমি থেকো বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। রোদের মতো রোদ হয়ে যায়, জলের মধ্যে জল। বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূন্য অঞ্চল। আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি। তুমিও থাকো বন্ধু হে। মেঘের মধ্যে মেঘ হয়ে যায়, ঘাসের মধ্যে ঘাস। বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস। তুমি আমার পাশে বন্ধু হে, বসিয়া থাকো, একটু বসিয়া থাকো। নরিতা তন্ময় হয়ে রিহানের গান শুনছিল। ওদের দুজনেরই ভীষণ প্রিয় গানটা। সে একটু একটু করে দূরত্ব তৈরি করতে চাইছে। এটা রিহান কিছুটা উপলব্ধি করতে পেরেছে, কিন্তু কারণটা জানে না। তাই এভাবে রাগারাগি করে কারণ খুঁজতে চাইছে। বুঝতে পারছে নৈরিতা। এর সপ্তাহখানেক পরে ক্যান্টিনে সকালে নাস্তা করে নৈরিতা সিঁড়িতে উঠছিল। হঠাৎ রিদির সাথে দেখা হয়ে গেল। ওকে দেখে হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো? সেও হেসে উত্তর দিল, ভালো, তুমি কেমন আছো? ভালো। নৈরিতা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, ভীষণ জরুরি। একটু সময় দিতে পারবে? 5 মিনিট। ক্লাসে তখনও আধা ঘন্টা বাকি আছে। ঠিক আছে, বলো। চলো ওদিকে বসি। ওরা হলের ওয়েটিং রুমে এসে বসলো। কিভাবে জিজ্ঞেস করি বুঝতে পারছি না, কথাটা পার্সোনাল, কিছু মনে করবে না প্লিজ। নৈতা বুঝতে পারছে বিষয়টা রিহানকে নিয়ে। কথার এসব ভঙ্গিতা ওর ভীষণ বিরক্ত লাগে। কথা না শুনে সে কিভাবে বুঝবে, মনে করবে কিনা। বলো প্লিজ, আসলে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা বলি, রিহানের সাথে তোমার সম্পর্কটা কি শুধুই বন্ধুত্ব? নৈতার ভীষণ ইচ্ছে করছিল সুযোগ নিতে, বলতে যে ওর সাথে রিহানের গভীর প্রেম। তাহলে ওর সমস্যার সমাধান হয়ে যাবে। ওর মনের একটা সত্তা ওকে প্ররোচিত করেছিল। বল, বলে দে, একটা কথাই তো, কি এমন হবে? কিন্তু পারল না। ওর চির সংস্কারাচ্ছন্ন মন ওকে বাধা দিল। রিহান যদি সত্যি রিদিকে চায়, সে কেন মাঝখানে তৃতীয় পক্ষ হয়ে দাঁড়িয়ে থাকবে? সে পারল না। শান্ত স্বরে বলল, কথাটা রিহানকে জিজ্ঞেস করা উচিত ছিল আমার। করেছিলাম, ও বলেছে তুমি ওর বেস্ট ফ্রেন্ড, কিন্তু অনেকেই বলাবলি করছে যে যেহেতু তুমি ওর সাথে একটা সম্পর্কে শুরু করতে চাইছো, ওকে বিশ্বাস করা উচিত ছিল তোমার। অল দ্য বেস্ট রিদি, কাজের সময় হয়ে গেছে। বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো নৈরিতা। ওর ভীষণ কষ্ট হচ্ছে। একটা জগদ্দল পাথর যেন ওর বুকে চেপে বসেছে। একটা দলা পাকানো কষ্ট বুক বেয়ে ওপরে উঠতে চাইছে। সমান্তরাল রেল লাইনের 2 পাশে রিহান আর নৈরিতা মুখোমুখি বসে আছে। তোর রেজাল্টে আমি এত খুশি হয়েছি নীরু,
একটা আফসোস, ফিশারিজ টেকনোলজিতে আমার এমএসের পয়েন্ট হবে না মনে হয়। তুই তো এটাতেই এমএস করবি। নরিতা রিহানের পেছনে গাছের সারিতে বসা একটা স্যাঁতস্যাঁতে সবুজ রঙের পাখির দিকে চোখ রেখে বলল, আমি এমএস করব না, কেন? আশ্চর্য হয়ে প্রশ্ন করলো রিহান। ভাবছি বিয়ে করব। এবার রিহান হেসে ফেলল। হ্যাঁ, জোক মারিস না। আমি সিরিয়াস রিহান। এবার বাসায় গেলে বাবা বিয়ের ব্যাপারে বলেছিল, রাজি হয়ে যাব, ডিসিশন নিয়েছি। রিহান হাসি থামিয়ে নৈরিতাকে পর্যবেক্ষণ করলো। নৈরিতার মুখাবে কৌতুকের কোনো আভাস নেই। নীরু, এসব কি বলছিস? বিয়ে করবি? এখনই তোর বিয়ের এত তাড়া কিসের? আর বিয়ে করবি ভালো কথা কর, কিন্তু এমএস কেন করবি না? নৈরিতার উত্তরের জন্য অপেক্ষা করে না পেয়ে বলল, নীরু, তোর কত স্বপ্নের কথা তুই আমার সাথে শেয়ার করেছিস। তোর এত ভালো সিজিপিএ, এমএস করে ইজিলি লেকচারারের জন্য শর্টলিস্টে সিলেক্টেড হয়ে যাবি, পিএইচডি করতে দেশের বাইরে যাবি। এটাই না হলেও অন্য কোনো সেক্টরে তুই চোখ বন্ধ করে টিকে যাবি। এত কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করিস, সব কিছু এভাবে ছেড়ে দিবি? আমি না হয় খামখেয়ালি, তুই তো এমন না। হঠাৎ এসব পাগলামির মানে কি? মানুষের ইচ্ছে পরিবর্তন হয় না, আমারও হয়েছে। আমি আগ্রহ হারিয়ে ফেলেছি। অ্যাবসার্ট নীরু, আমি মানব না তোর ডিসিশন। লাইফটা আমার রিহান, ডিসিশনটাও আমার। রিহানের মুখে একই সাথে বিস্ময় আর বিষাদ খেলে গেল। হ্যাঁ, তোর লাইফ। সরি রে, তোর লাইফে ইন্টারফেয়ার করার জন্য। আমি ভুলে গিয়েছিলাম। বন্ধুর জন্য ভালো কিছু চাওয়াটা অন্যায়, মাফ করে দিস। বলে উঠে হনহনিয়ে চলে যাচ্ছে রিহান। দৃষ্টি ঝাপসা হয়ে আসে নৈরিতার। ওদের অগণিতবার ঝগড়া হয়েছে, মান অভিমান হয়েছে, কিন্তু কখনো আজকের মতো অবস্থায় পৌঁছায়নি। চমৎকার সাজানো একটা জিনিস যেন নিজের হাতে শেষ করে দিল নৈরিতা। কখন চোখের কোণ বেয়ে জল গড়াতে শুরু করেছে সে বুঝতেই পারেনি। কতক্ষণ ঠায় বসে রইল সে। কথা কাটাকাটির পরে কেউ কাউকে কল করেনি। রিহান ভেবেছে নৈরিতা কল দেবে। রাত 10টা পর্যন্ত মুঠোফোন হাতে নিয়ে বসেছিল, কিন্তু কোনো কল আসেনি। সে অনেকবার কল করতে চেয়েও করেনি। ভীষণ অভিমান হয়েছে ওর। মেয়েটার কত সম্ভাবনা, সব পায়ে দোলে এমন একটা সিদ্ধান্ত কেন নিতে চাইছে? কোনো মানে হয়? নৈরিতা ওর সাথে নিজের স্বপ্নের কথা শেয়ার করত। ছোটবেলা থেকে মেয়েটা ভীষণ একা, বাবার সাথে অসীম দূরত্ব, নিজের ইচ্ছেগুলো কখনো কারো কাছে প্রকাশ করেনি। ওর সাথে করেছিল। পরিবারে অসুখী হবার জন্যই বোধহয় নৈরিতা ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছিল। কারোর ওপরে নির্ভর করা পছন্দ করে না। সেই লক্ষ্য সামনে রেখে পরিশ্রম করে গেছে। এখন যখন অল্প কিছুটা পথ বাকি, তখন এসে কেন হাল ছেড়ে দিতে চাইছে? এটাই রিহানের বোধগম্য হচ্ছে না। সে ভাবলো এখন কল না দিলেও সকালে ওর ঘুম ভাঙানোর জন্য অবশ্যই কল করবে। গত 3 বছরে এমন বহুবার ওদের ঝগড়াঝাটি হয়েছে। ঝগড়ায় যার ইন্ধন ছিল সে কল করে অপর পক্ষের অভিমান ভাঙিয়েছে। এবারের ভুলটা তো ওর নয়, সে কেন আগেভাগে কল করবে? সে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেল, কিন্তু আড্ডাবাজ রিহানের আড্ডায় আজ কেন যেন অরুচি হচ্ছিল। কিছুক্ষণ থেকে রুমে চলে এলো। রিদি কল দিলেও কথা বলল না সেভাবে। কিছুক্ষণ হ্যাঁ হুঁ করে কল কেটে দিল। ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ঘুম এলো না। এপাশ ওপাশ করে একটা রাত কাটিয়ে দিল কাঙ্ক্ষিত ফোন কলের অপেক্ষায়। নৈরিতা অভ্যাসবশত পড়তে বসলো, কিন্তু একটা অক্ষরও পড়তে পারল না। ফোনটা দূরে রেখে দিয়েছে অস্থির মনকে পথভ্রষ্ট করার জন্য, কিন্তু অবাধ্য মন ঘুরে ফিরে সেই চোরা গলিতেই পাক খেতে লাগলো। রিহানকে কথাগুলো বলার আগে সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাবাকেও নিজের সম্মতির কথা জানিয়ে দিয়েছে। আগামীকাল বিকেলে ছেলে দেখতে আসবে ওকে, সারিন্দায় দেখা হবে। রিহান যদি ওর অনুভূতির খবর কোনোভাবে পেয়ে যায়, ওর কাছে অসহ্য হইবে নৈরিতা। এটা সে মানতে পারবে না। কোনো কারণ না দেখে রিহানের সাথে যোগাযোগ বন্ধ করা অসম্ভব। যোগাযোগ চলতে থাকলে একদিন ঠিকই ধরা পড়ে যাবে সে। আবার এমনি এমনি করে সরে গেলেও রিহান ঠিকই ওর সমস্ত হৃদয়ে থেকে যাবে। বিয়ে করে ফেললে নতুন সংসারের ব্যস্ততায় নৈরিতা হয়তো একসময় ভুলে যাবে। অন্তত চেষ্টা তো করতে পারবে। বিয়েটা ওর কাছে একটা কারণ দূরে যাবার, ভুলে যাবার চেষ্টা করবার। দ্রুততম সময়ে এর চাইতে সহজ সমাধান আর ওর মাথায় আসেনি। এতে হয়তো রিহানের রাগ হবে, অভিমান করবে, কিন্তু ওকে ভুল বুঝবে না। রিহান যদি হৃদির সাথে ভালো থাকে, সে মাঝে আসবে না কখনো। হৃদি কি ভীষণ সুন্দর, পুতুলের মতো লাগে দেখতে। আর সে বড্ড সাধারণ চেহারা ওর। 10 জনের মধ্যে দাঁড়িয়ে থাকলে কখনোই ওকে আলাদা করে চোখে পড়ে না। রিহানের মতো ভীষণ সুদর্শন একজন ছেলের পাশে হৃদির মতো কাউকেই মানায়। সে ভীষণ বেমানান। সব কিছু ভেবে সিদ্ধান্ত ওর, কিন্তু এখন অসহ্য এক অস্থিরতা বারবার ওকে গ্রাস করছে।
মনের সাথে যুদ্ধ করে এই সিদ্ধান্ত তো নিয়েছে, কিন্তু সে মানতে পারছে কই? রিহানকে কি সে কোনোদিন ভুলতে পারবে? নিজের অস্তিত্বের একটা অংশকে চাইলে কি ভুলে যাওয়া যায়? রিহানের আজ নির্ঘুম রাত কেটেছে। সময় দেখলো 8:16। এই সময় প্রতিদিন নৈরিতা কল করে ওকে, কিন্তু মিনিট 10 শুয়ে থাকার পরেও কল এলো না। ছেলে মানুষই রোগ চেপে গেল রিহানের। সে শুয়ে রইল জেদ করে, উঠবে না সে। নৈরিতা ক্লাসে গিয়ে যখন ওকে পাবে না, তখন ওকে ক্লাসে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই কল দেবে। কিন্তু ওর অপেক্ষা নিষ্ফল হলো। 10:30টার দিকে উঠে ক্যান্টিনে গিয়ে নাস্তা করলো, আবার রুমে চলে এলো। সে জানে না আজ নৈরিতা নিজেই ক্লাসে যায়নি। বিকেলে সে বেরিয়ে নৈরিতার হলের সামনে এসে দাঁড়ালো। কল করতে যাচ্ছিল, কিন্তু হলের গেটে নৈরিতাকে দেখে এগিয়ে গেল। ওকে আজ কিছুটা অন্যরকম দেখাচ্ছে। সেজেগুজে বেরিয়েছে। রিহান জিজ্ঞেস করলো, কই যাস? নৈরিতা কিছুটা অপ্রস্তুত, তবে সামলে নিল দ্রুত। আজকে ছেলে দেখতে আসবে, শহরের দিকে যাচ্ছি। রিহানের মুখে মেঘের ছায়া গাঢ় হলো। তার মানে তুই বিয়ে করবি? বললাম তো কাল। যে আসছে তাকে তুই আগে থেকে চিনিস? না, বাবা চেনে। অপরিচিত লোকের সাথে একা একা দেখা করতে চলে যাচ্ছিস? সাথে নিয়ে যাব এমন কেউ নেই। আমি যাই তোর সাথে? নৈরিতা থমকালো। স্বাভাবিক সখ্যতা ওর কয়েকজনের সাথে আছে বটে, তবে বিয়ের আলোচনা হবে সেখানে সাথে নিয়ে যাওয়ার মতো গভীর সখ্যতা কারোর সাথে নেই রিহান ছাড়া। আবার রিহানকে এমন জায়গায় নিয়ে যাওয়াটাও কতটা শোভন হতে পারে সে বুঝতে পারছে না। সাফায়েতকেও সে চেনে না। অপরিচিত মানুষের সাথে একা একা যাবার রিস্ক নেওয়াটাও ঠিক হবে না। অগত্যা রাজি হলো নৈরিতা। ঠিক আছে, কোনো ঝামেলা করার মতলব না থাকলে চল। আমি শুধু ঝামেলা করি? নৈরিতা উত্তর দিল না। একটা রিকশায় উঠে পড়ল। সত্যি বলতে রিহান সাথে যাচ্ছে বলে ওর ভেতরের অস্বস্তি অনেকটা হালকা হয়ে গেল। ওরা রেস্টুরেন্টে গিয়ে বসার কিছুক্ষণ পরে সাফায়েত এলো। প্রাণপণ চেষ্টা করে মৃদু একটা হাসি ঝুলিয়ে তাকে স্বাগত জানালো নৈরিতা। ইনি কে? রিহানকে দেখিয়ে জিজ্ঞেস করলো সাফায়েত। ও রিহান আমার বেস্ট ফ্রেন্ড। ও, আমি ভাবলাম বয়ফ্রেন্ড বুঝি। অবশ্য আক্ষরিক অর্থে তো ছেলে বন্ধুই, তাই না? বলেই হো হো করে দেতো হাসি হাসলো সাফায়েত। ভাবখানা এমন যেন বিশাল মজার কোনো কৌতুক করেছে। প্রথম দেখাতেই একে রিহানের বিরক্ত লাগলো। সব জায়গায় সব ধরনের বন্ধুদের নিয়ে যেতে নেই, এইটুকু কমন সেন্স তোমার কাছ থেকে আশা করতেই পারি, তাই না? নৈশিতা নামটা ঠিক বললাম তো? নৈতা কিছু বলতেই যাচ্ছিল, তার আগে রিহান বলল, আমি যতদূর জানি আজই আপনারা ফার্স্ট মিট করলেন। প্রথম দেখাতেই আপনি একজন মেয়েকে তুমি করে বলছেন, আবার এমনভাবে কথা বলছেন যেন আপনাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আপনারও দেখছি কমন সেন্সের খানিকটা কমতি আছে। দপ করে জ্বলে উঠল সাফায়েত। আমি সম্মানিত মানুষ নৈরিতা, তোমার বিয়েতে আপত্তি ছিল সেটা আগে বললেই পারতে, ডেকে এনে বয়ফ্রেন্ড দিয়ে এভাবে অপমান করলে কেন? এবারে নৈতা কিছু বলার সুযোগ পেল না। রিহান বলল, দেখুন, শুরুটা আপনি করেছেন। একটা স্বাভাবিক বন্ধুত্বকে নিয়ে খুব বিশ্রী রসিকতা করেছেন। নৈতা উঠে বেরিয়ে এলো। ভীষণ বিরক্ত লাগছে ওর। আশেপাশে না তাকিয়ে এক মনে হাঁটছিল। রিহান প্রায় দৌড়ে ওর কাছাকাছি চলে এলো। নীরু, শোন, তুই আমার উপরে রেগে গেছিস। দেখ, ওই ছোট লোক তোকে ডিজার্ভ করে না। তুই অনেক ভালো কাউকে ডিজার্ভ করিস, যেমন? যে তোকে বুঝবে, সম্মান করবে এমন কেউ। সেটা তুই 1 মিনিটে বুঝে ফেললি? তুই ওর কথা শুনেছিস না? ওকে ডিফেন্ড করছিস। একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করলো রিহান। রিহান, উনি যেই প্রতিক্রিয়া দেখিয়েছেন, এমন পরিস্থিতিতে 100তে 99 জন লোকই সেম রিয়াকশন দেবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক কিভাবে? কোনো মানুষই তার হবু বউয়ের পাশে অন্য লোকে সহ্য করে না। আমি অন্য লোক? আমার কাছে না হলেও অন্যদের কাছে তো অবশ্যই। রিহান নিজের উদ্গত রাগকে নিয়ন্ত্রণ করে বলল, তবুও ওই লোক তোর জন্য না। বিয়েটা করিস না। আমি যাকে বিয়ে করি এটা হবেই। কেউ আমাদের বন্ধুত্বকে হাসি মুখে অ্যাকসেপ্ট করবে না। তাহলে বিয়ে করিস না। এবার নৈরিতা আর নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারল না। ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে রিয়েলিটিতে আয় রিহান। তুই কি বলছিস তুই বুঝতে পারছিস? এটা হয় কখনো? কেন করব না বিয়ে? তুই আজ সকালে আমার ঘুম ভাঙাসনি কেন? অপ্রাসঙ্গিক কথায় রাগের মাত্রা আরও বাড়ল ওর। আমি কয়দিন পরে অন্য কারো ওয়াইফ হব রিহান। হাজবেন্ড যেই হোক, যত ভালো মানুষই হোক, অন্য লোকের ঘুম ভাঙাচ্ছে এটা কেউ মানবে না। তুইও বিয়ে করবি কাউকে, সেও মানবে না। এটা স্বাভাবিক নয়। আমাদের ফ্রেন্ডশিপ এখন অন্য লোকের ইচ্ছের উপরে ডিপেন্ড করবে? তোর নিজের ইচ্ছা অনিচ্ছা নেই? এটাই সমাজের নিয়ম রিহান। আমি মানি না। আমি মানি। রিহান যদি বলতো অন্য কাউকে বিয়ে করতে হবে না, চল আমরা বিয়ে করি, তাহলেও সে ভেবে দেখত। কিন্তু এখন
বাস্তবতা বিবর্জিত কথাগুলো অসহ্য লাগলো নৈরিতার। নিজেকে শক্ত করলো নৈরিতা। ওদের বন্ধুত্বের জন্য, রিহানের ভালোর জন্য, রিহানের চোখে নিজের জন্য অর্জিত সম্মানের জন্য কড়া গলায় বলল, না মানলে নাই, যা খুশি কর। বলে এগিয়ে যাচ্ছিল। পেছনে ফিরে সে আবার বলল, নিজের দায়িত্ব শেখ রিহান। অ্যালার্ম সেট করে ঘুমাবি, আমার ডাকার অপেক্ষা করিস না। বলে রিক্সা ঠিক করে উঠে পড়ল। রিয়ান তখনও স্থানুবৎ দাঁড়িয়ে রইল। ওর হঠাৎ মনে হলো এক পৃথিবীর শূন্যতা ওকে ঘিরে ধরল। নরিতা যেন ওর সমস্ত ভালো লাগা সাথে করে নিয়ে চলে যাচ্ছে। এমন অনুভূতি আগে কোনোদিন হয়নি ওর। আজ কেন এমন লাগছে? নরিতার বন্ধুত্ব তো শুধু বন্ধুত্ব নয়, কবে সে একটা নির্ভরশীল হয়ে উঠেছে মেয়েটার প্রতি। জীবন কোনোদিন কোনো কিছুর পরোয়া করেনি রিহান। মায়ের পরে নরিতা একমাত্র নারী যাকে সে নিজের বলে ভেবেছে, ওর একমাত্র প্রাণীর বন্ধু, যার প্রতি পরম বিশ্বাসে নির্ভর করা যায়। এটা এমন অভ্যাসে পরিণত হয়েছে যে পথ আলাদা হয়ে গেলে ওর জীবন কোথাও থমকে যাবে। রিহানের প্রথম প্রতিক্রিয়া ছিল অসীম ক্ষোভ। কোনো কিছুতেই আগ্রহ পাচ্ছিল না, সেটা স্প্যানিশ লিগের এল ক্লাসিকো হোক, নেটফ্লিক্সের নেল বাইটিং যত নতুন থ্রিলার সিরিজই হোক, কিংবা হৃদি, কোনো কিছুর প্রতি ওর আগ্রহ আসছিল না। যাবতীয় প্রিয় জিনিসের যেন হঠাৎই রাজ্যের অরুচি এসে জমা হয়েছে। অ্যালার্ম দিয়ে ঘুমায়, কিন্তু অ্যালার্মের কর্কশ শব্দে ঘুম ভাঙার পরেও কোনো একটা ক্ষীণ আশা নিয়ে ঘাপটি মেরে পড়ে থাকে। আর যদি কাঙ্ক্ষিত কলটা আসে, ক্লাসে কখনো দুজন মুখোমুখি হয়ে গেলে ইউটার্ন নিয়ে চলে যায়, তবে পুরো ক্লাসে ঠিকই আর চোখে নৈরিতা কী করছে তীক্ষ্ণ খেয়াল রাখে। 2 সপ্তাহ পরে রিহানকে আড়ে দাঁড়িয়েছিল। নৈরিতা এসে বলল, নে তোর অ্যাসাইনমেন্ট। রিহানের ক্ষোভের আগুনে যেন ঘি পড়ল। তুই কেন করেছিস করুণা করতে? তুই দায়িত্ব নিতে বলেছিস, আমি নিজেই করে নেব। সিম্প্যাথি দেখিয়ে অ্যাসাইনমেন্ট দিতে হবে না। জেনে ভালো লাগলো যে তুই নিজে সিরিয়াস হচ্ছিস। এবার তো কষ্ট করেই ফেলেছি, অভ্যাস হয়ে গেছে। এরপর থেকে না হয় তুই করে নিস, রেখে গেলাম। ওর হাতে অ্যাসাইনমেন্টটা ধরিয়ে দিয়ে হলে চলে গেল নৈরিতা। রিহানের ইচ্ছে হলো এটা পুড়িয়ে ফেলতে, কিন্তু পারল না। ব্যাগে ঢুকিয়ে রাখলো। নৈরিতার দেওয়া কিছু সে নষ্ট করতে পারবে না। সামনের রুমে বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। ওই রুমে মাস্টার্সের বড় ভাই আজ নেই, সবাই সেখানে আড্ডা জমিয়েছে। রিহান আর মৃদুল গিটার বাজায়, ওদের সাথে গিটার আছে। আড্ডা চলছিল উদ্দেশ্যহীন, লতাপাতা শাখা প্রশাখায় বিস্তার হয়ে বিষয়বস্তুর শিকড় খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে যাচ্ছে তারাও কোনো তালমিল নেই। আড্ডা তখন তুমুলে। এর মধ্যে সহসা মৃদুল রিহানকে প্রশ্ন করলো, দোস্ত, তোদের কি হয়েছে রে? তাদের তোর আর নিরুর? কি হবে? কিছুই না। এবার রেদওয়ান বলল, কিছু না বললেই হলো, আমাদের চোখ সওয়া হয়ে গেছে তোদের দুইটাকে একসাথে দেখতে দেখতে। মামা, এইভাবে এড়িয়ে গেলে হবে? সবারই চোখে লাগছে এটা। তো এর জন্য আমি কি করব? কি হয়েছে বললেই তো হয়। অন্য কথা থাকলে বল, নইলে চুপ থাক। আজাইরা কথা অসহ্য লাগছে। আচ্ছা থাক। কিন্তু থাক বললেই সব থামে না। একজন বলল, নিরু মেয়েটার কিন্তু খুব ধৈর্য। আমরা নিজেরটাই করে কুল পাই না, বেচারি অ্যাসাইনমেন্ট কিছু কিছু প্র্যাকটিক্যাল খাতা পর্যন্ত তো করে দেয়। রিহান হঠাৎ চিৎকার করে উঠল। থামবি তুই? বললাম না এই টপিক বাদ, তাও খোঁজাচ্ছিস কেন? তুই রেগে যাচ্ছিস কেন? এটা খোঁচা কিভাবে হলো? রিহানের সামনে অ্যাস্ট্রে ছিল, সেটাকে ছুঁড়ে ফেললো প্রবল রাগে। এরপর বেরিয়ে নিজের ঘরে চলে গেল। সে সিগারেট সবসময় খায় না, কখনো সখনো এমন আড্ডায় 2 টান দেয়। বন্ধুরা মুখ চাচাই করলো কেবল, কিছুই বুঝতে পারছে না। রিহান নিজের ঘরে এসে পড়ার টেবিলে বসলো। রাগ কমানোর জন্য সামনে খাতা কলম পেয়ে খাতায় প্রবল রাগে কলম দিয়ে ঘষাঘষি করতে লাগলো। কিছুক্ষণ পরে টেবিলে 2 হাত রেখে খাতার মধ্যে মাথা গুঁজলো। অস্পষ্ট স্বরে বলল, এমন করলি কেন নিরু? আমি কি খুব বেশি খারাপ? আমার সাথে বন্ধুত্ব রাখা যায় না? মাসখানেকের মধ্যে রিহানের ক্ষোভ রাগ সমস্তই থিতিয়ে এলো। এই অনুভূতি প্রতিস্থাপিত হলো হাহাকারে। নৈরিতা ওর কাছে ভীষণ স্পেশাল মানুষ, তবে ওর সামান্য একটু দূরত্ব যে এতটা অসহনীয় হবে সে কোনোদিনও ভাবতে পারেনি। এত দূরে যাবার এই যে চেষ্টা, তবুও ওর জন্য ভাবছে মেয়েটা। কখন কোন শীতপত্র লাগবে, কখন কোন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, সব মনে করিয়ে দিয়েছে। ইউনিভার্সিটি লাইফের এই সেমিস্টারটা এত বিশ্রী কাটলো। শুধু ইউনিভার্সিটি লাইফে কেন, রিহানের পুরো জীবনে এমন অসময় কি কখনো এসেছিল? দেখতে দেখতে শেষ সেমিস্টারের পরীক্ষার ডেট দিয়ে দিল। ফর্ম ফিল আপের আগের দিন নৈরিতা নিজেই এগিয়ে এলো, হাতে একগাদা ফটোকপি করা শিট।
কেমন আছিস রিহান? ভালো। অভিমানের ইচ্ছে থাকলেও জিজ্ঞেস করা হলো না নীরু কেমন আছে। এগুলো নে। কি হবে এগুলো দিয়ে? পড়বি, পরীক্ষা চলে এসেছে না। তোর এত চিন্তা করতে হবে না। ঢং করিস না রিহান, লাস্ট সেমিস্টারে ক্যারি খেলে 40 দিনে পড়ে যাবি। এমএসএ যে সেমিস্টার ধরতে পারবি না। না পারলে নাই। কেন জেদ করছিস সেভাবে? নিজের ভালো বুঝবি তো। তুই বুঝেছিস? তুই যে এমএসসি করবি না বললি। করব। এতদিনে সকল তিক্ততা ভুলে রিহান ভীষণ আনন্দিত হয়ে বলল, সত্যি? হ্যাঁ, শেরে বাংলায় ভর্তি হব। হাসিমুখ আবার ম্লান হয়ে গেল। এখানে কি সমস্যা? সাফায়াতের ফ্যামিলি ঢাকাতেই থাকে। সাফায়াত মানে এই ছোট লোকটা? ওকেই বিয়ে করবি? এভাবে বলবি না রিহান। হ্যাঁ, উনি আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন কয়েকবার। আমার পরীক্ষাটা শেষ হলেই বিয়ে হবে। ভালোই। বলে রিহান চলে যাচ্ছিল, নরিতা পেছন থেকে ডাকলো ওকে। রিহান, একটু দাঁড়া। এই ডাকে কি যেন ছিল সে উপেক্ষা করতে পারল না। রিহান, আমাদের কত চমৎকার সময় কেটেছে ক্যাম্পাসে। আমার লাইফের বেস্ট মোমেন্টগুলো আমি তোর সাথে কাটিয়েছি। আমাদের একসাথে সময়টা আর অল্প কিছুদিন, তারপর যে যার পথে চলে যাব। তুই তোর লাইফে, আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাব। মাঝে মধ্যে হয়তো খোঁজ খবর নেওয়া হবে, কিন্তু এভাবে এই মুহূর্তগুলো আর কোনো দিন ফিরবে না। শেষটা এইভাবে তিক্ততায় শেষ করবি। বন্ধুত্বের দাবি নিয়ে একটা জিনিস তোর কাছে চাইছি রিহান। এই কয়েকটা দিন আমাদের মতো করে, আগের মতো করে কাটাই আমরা। বলতে বলতে কখন যে নরিতার চোখে পানি চলে এসেছে সে বুঝতেও পারেনি। রিহানের চোখ ঝাপসা, চোখ ভরা জল নিয়ে রিহান বলল, তুই খুব খারাপ নীরু। কষ্ট যখন হচ্ছে তাহলে কেন চলে যাচ্ছিস? তুই এত নিষ্ঠুর কেন? নরিতা চোখ মুছে হাসার চেষ্টা করে বলল, বন্ধুত্ব এমনই রিহান, স্টুডেন্ট লাইফ শেষ হলে কোনো দিন আর আগের মতো হয় না কিছু। এটাই রিয়েলিটি। কেন হয় না? জানি না, এবার নেই এগুলো। রিহান ঘুরে সন্তর্পণে চোখ মুছল। হৃদির কি খবর? জানি না। জানিস না মানে? ওর সাথে কন্টিনিউ করছি না। কেন? ম্যাচ করছে না। ওর মধ্যে সন্দেহ বাতিক আছে। জিনিসটা আমার ভালো লাগে না। ভালো হয়েছে প্রপোজ করিনি আগে। প্রায় 3 মাস পরে ওরা স্বাভাবিকভাবে কথা বলল। পরীক্ষা শুরু হয়ে গেল। রিহানের মনে হলো নরিতা পরীক্ষার জন্য ওর সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। যা চলছিল সেভাবে চলে রিহান কিছুতেই নরিতার খাতা থেকে লিখত না জেদ করে। সেজন্যই এটা করেছে, নইলে ওকে তো মুছেই দিয়েছিল। পরীক্ষা শেষ করে ওর সাথে বেশিক্ষণ কথা না বললে নইলে হুট করে চলে গেল কেন? রিহান মায়ের সাথে নরিতার বিয়ের কথাটা সে শেয়ার করেছে। মা জিজ্ঞেস করলেন, তুই এত কষ্ট পাচ্ছিস কেন? পাওয়ার কথা না। তোর রাগ ছিল নীরু পড়াশুনো বাদ দেবে বলে, কিন্তু ওর তো সেটা করছে না। তাহলে তোর রাগের জায়গাটা কোথায়? রিহান মায়ের কথায় হঠাৎ থমকে গেল। ওর সহসা মনে হলো সে নীরুকে হারাতে পারবে না। তোর সমস্যাটা মনে হয় আমি বুঝতে পেরেছি। কি? ছোট বাচ্চাটা কি করে জানিস? খুব প্রিয় কোনো জিনিস নিয়ে খেলে, এরপর একসময় সেটা স্বাভাবিক মনে হয়, এরপর হয়তো জিনিসটা কোনো সুরক্ষিত জায়গায় রেখে দেয়। অনেক দিন পর হয়তো জিনিসটার কথা ভুলেই যায়। বাবা অথবা মা হয়তো সন্তানের আগ্রহ হারিয়ে গেছে বলে কাউকে দিয়ে দিল। তখনই হঠাৎ করে মনে পড়ল জিনিসটা ওর কত প্রিয় ছিল। সেই হারিয়ে ফেলা প্রিয় জিনিসের জন্য সে অস্থির হয়ে ওঠে। তার সাথে এটা পুরোপুরি প্রাসঙ্গিক নয়, তবুও নীরু তোর মনে কতটা প্রভাব বিস্তার করেছে এটা তুই আগে বুঝিসনি। যখন ও সরে গেছে তখন অনুভব করেছিস, দূরত্ব মানতে পারছিস না। মা আমি নীরুকে আমার ভীষণ পছন্দ ছিল। ভেবেছিলাম আমার এলোমেলো ছেলেটার জন্য ওই মেয়েটা পারফেক্ট, কিন্তু আমার ছেলেটা শুধু এলোমেলো না, বোকাও। নিজেকে চিনতেই বড্ড দেরি করে ফেলল। রিহান বিস্মিত হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, বলল, আমি নীরুর বাড়িতে যেতে চাই মা। একবার শেষ চেষ্টা করতে, অন্তত নিজের কথা জানাতে চাই, এরপর ওর সিদ্ধান্ত। রিহান সেদিন রাতেই রওনা দিল নৈরিতাদের বাড়িতে। শুধু মনে মনে দোয়া করলো যেন খুব বেশি দেরি না হয়ে যায়। ফাজিল মেয়ে কল ধরছে না কেন? নরিতার ঘুম ভাঙলো মুঠোফোনের রিংটংয়ে। কলারের নাম দেখে উঠে বসলো ঝটপট। সময় দেখলো 6টা 32। এত পরে রিহান কেন কল করেছে? রাতেও অনেকবার কল দিয়েছে, সে ইচ্ছে করে ধরেনি। নিজের মনে নাজুক অবস্থা ওকে জানতে দিতে চায় না বলে সেজন্য ভালো মতো বিদায়ও নিতে পারেনি। কোনো সমস্যা হলো কিনা ভেবে কলটা রিসিভ করলো, কিন্তু সহসা মুখে কথা ফুটলো না। নীরু? রিহান, কোনো সমস্যা হয়েছে? জীবন মরণ সমস্যা। নরিতার চিন্তা প্রগাঢ় হলো, অস্থির চিত্তে প্রশ্ন করলো, কি হয়েছে? একবার বাইরে আসবি নীরু? মানে? আমি তোদের বাড়ির পাশে একটা পার্কের মতো জায়গা আছে না,
তুই গল্প করতি, তোর মন খারাপ হলে এখানে বসে থাকিস, আমি এখানে আছি। এত সকাল সকাল কল দিয়ে ফালসলামো করছিস কেন? তাছাড়া সকালে আমি তোকে না ডেকে দিলে উঠিস না। আজ তুই আমার অ্যালার্ম ঘড়ির কাজ করতিস, আজ ভাবলাম একদিনের জন্য আমি তোর অ্যালার্ম ঘড়ি হয়ে যাই। তাছাড়া আমি সত্যি বলছি, দাঁড়া প্রমাণ দেই। বলে একটা সেলফি তুলে পাঠালো রিহান। বিশ্বাস হলো? এই ডিসেম্বরের কনকনে ঠান্ডায় 3 ঘন্টা ধরে এখানে বসে আছি। একবার আই প্লিজ, ভীষণ জরুরি কথা আছে, না বলতে পারলে হার্ট অ্যাটাক হয়ে যাবে। এখন কয়টা বাজে তুই জানিস? না জানার কি আছে, আমি এসে পৌঁছেছি তখন 3:30 বাজে। অত রাতে তোকে ডাকলে খারাপ দেখাবে, সেজন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছি। এখন তো ভোর হয়েছে, আই প্লিজ। নরিতা চোখে মুখে পানি দিয়ে একটা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। চুলটাও আঁচড়ানো হয়নি। রিহান কি বলতে চাই ওকে, যার জন্য এভাবে ছুটে এসেছে? বেরোবার সময় বসার ঘরে ওর বাবা বসেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ এত সকাল সকাল? পার্কে। কেন? আমার একজন বন্ধু এসেছে তাই। যেই ফ্রেন্ডকে নিয়ে সাফায়াতের সাথে দেখা করতে গিয়েছিলে সে? হ্যাঁ। এটা বেয়াদবি নয়? আমি এসে তোমার সাথে কথা বলি বাবা। কথাটা বলে শোনার জন্য আর দেরি করলো না। তার নতুন পরিবার নিয়ে তিনি তো শান্তিতেই আছেন। ওকে কোনটা আদব কোনটা বেয়াদবি সেটা শিক্ষা দেবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই তার হয়নি কখনো। আজ কেন? অভিভাবকত্ব কি কেবল শাসনের বেলায়? ওর নিয়ম ভাঙতে ইচ্ছে করলো। বাইরে বেরোতেই হিম শীতল বাতাস গায়ে সে ধাক্কা দিল। পাতলা শালে শীত মারবে না, তবুও সে এগিয়ে গেল গন্তব্যের পথে। ওকে দেখে রিহান উঠে দাঁড়ালো। ছেলেটার চোখের নিচে সূক্ষ্ম কালি পড়েছে। সুদর্শন রিহানের চেহারায় আজ মালিন্য। জীবন নিয়ে সিরিয়াস না হলেও পোশাকের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। ছেলেটার পোশাকও যেন এলোমেলো। নীরু, এসেছিস তুই? নরিতা নিজেকে শক্ত করে নিয়ে বলল। যা বলার তাড়াতাড়ি বল রিহান। রিহান ম্লান হাসলো। এরপর নরিতার দিকে 2 কদম এগিয়ে এসে ওকে পর্যবেক্ষণ করলো। ওদের মধ্যে হাত তিনেকের ব্যবধান। হুট করে আমার সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে নীরু। আমি সুস্থির হয়ে কিছু ভাবতে পারছি না। কি বলতে এসেছিলাম তাও গোছানো নেই। শুধু জানি যা বলতে চাই তা আমাকে বলতেই হবে। তুই তো আমাকে বুঝিস নীরু, তাই না? আমার এলোমেলো কথাগুলো বুঝে নিবি কেমন? নরিতা ধৈর্য হারালো, তবে কিছু বলল না। রিহান বলতে শুরু করলো। তুই আমাকে প্রতিদিন ঘুম থেকে সকালবেলা তুলে দিতি। আমার শান্তির ঘুম নষ্ট হতো বলে কত ঝগড়া করেছি তোর সাথে। আমি জানতাম না তোর ওই সকালবেলার ঘুম ভাঙানি কলটা আমার কত প্রিয়। গত কিছুদিন আমি ঘুমাতে পারিনি, মনে হতো কেবল ওই কলটাই মিস করছি। কিন্তু গতকাল মনে হলো আসল সমস্যা আসলে অন্য। তুই সকালে আমার ঘুম না ভাঙিয়ে অন্য পুরুষের ঘুম ভাঙাবি, এটা আমি সহ্য করতে পারবো না। তুই আমার সমস্ত খেয়াল রাখিস, তোর বিয়ে হয়ে গেলে ওই লোকের খেয়াল রাখবি। তোর সমস্তটা দিয়ে এই চিন্তাটা আমাকে শেষ করে দিচ্ছে নীরু। তুই আমার অ্যাসাইনমেন্ট করে দিস, ভবিষ্যতে অন্য মানুষের জন্য তুই রান্না করে দিবি হাত পুড়িয়ে, তোর কোথাও আর আমি থাকবো না। এটা আমি কি করে সহ্য করব নীরু, বল? আমাকে একটা উপায় বলে দিতে পারবি? রিহানের কথা শুনতে শুনতে স্তব্ধ হয়ে গিয়েছিল নরিতা। মৌনতা কাটিয়ে প্রশ্ন করলো। তুই কি আমাকে ভালোবাসিস রিহান? ভালোবাসা কি আমি জানি না নীরু। ওইসব কেতাবি কথাবার্তা আমি বুঝতেও চাই না। শুধু এটুকু বুঝি তোকে আমি হারাতে চাই না। তোর সমস্তটা জুড়ে আমি থাকতে চাই। আমাকে বন্ধুত্ব ভরা শাসন করিস, আমি তোকে সারা জীবনের জন্য সেই অধিকার দিতে চাই। তুই একদিন বললি না নীরু, ভার্সিটি লাইফ শেষ হলে আর কিছুই আগের মতো থাকে না। আমার সাথে তুই তোর বেস্ট মোমেন্ট কাটিয়েছিস। আমিও আজ সত্যিটা বলতে চাই, আমার লাইফেরও বেস্ট পার্ট ওইটা। ওই সময়টুকুকে আমরা লম্বা করতে পারি না, শেষ নিঃশ্বাস পর্যন্ত। এমন আবেগী রিহানকে নরিতা চেনে না। এমন আকুল হয়ে এই ছেলেকে চাইবে, এটা ওর কোনো সুখ স্বপ্নকেও হার মানায়। কিন্তু এত আরাধ্য কথাগুলো শুনলো বড্ড অসময়ে। এত দেরি করলি কেন কথাটা বলতে? এখন বড্ড দেরি হয়ে গিয়েছে রেহান। কম্পিত গলে অস্পষ্ট স্বরে বলল নৈরিতা। রিহান অস্থির হয়ে জিজ্ঞেস করলো। কত দেরি? সামনের সপ্তাহেই বিয়ে হবে আমার। আজ কার্ড ছাপাতে দেবে। সব কথাবার্তা ফাইনাল, এখন কিছু করার নেই রিহান। সবগুলোতেই তো হবে বললি, তাহলে দেরি কি করে হয়ে গেল? তুই কি ওই ছোট লোকটাকে ভালোবাসিস? এতদিনের এত শঙ্কা সবটা সরে গিয়ে রিহান যেন সহসা নির্ভর হলো। অদ্ভুত একরোখা শোনায় গলাটা। না। তুই শুধু তোর ইচ্ছেটা আমাকে বল, বাকিটা আমি ম্যানেজ করে নেব। বল প্লিজ, আজ জানিয়ে দে। একটা অনুরোধ, প্লিজ মিথ্যা কথা বলবি না। তোর একটা কথার উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। নরিতার হৃদয়ের খুব গহীন
প্রকণ্ঠে আজ যেন প্রবল ঢেউ আন্দোলিত হচ্ছে। যাবতীয় জাগতিক সমস্যা, দ্বিধা সব যেন প্রবল স্রোতে কোথাও ভেসে গেল। তোকে কখনো বলা হয়নি রিহান, আজ বলে ফেলি। জানি না ভবিষ্যতে কি হবে, তবে এই কথাটা আমি শেয়ার করতে চাই। আজ না বলতে পারলে হয়তো আর কোনো দিন বলাই হবে না। এই জঞ্জালে ভরা ধুলোমাখা পৃথিবীতে তুই আমার একমাত্র শান্তি রিহান। বলতে বলতে পার্কের বেঞ্চিতে বসে পড়ল নৈরিতা। দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। আর রিহান, ওর মনে তখন অপার্থিব আনন্দ, বিস্ময়, কষ্ট সমস্তটা একসাথে হয়ে যেন সুখে সুখে একটা সুর খেলে গেল। কবে থেকে? গলায় আবেগে কম্পমান। নৈরিতা মুখ তুলে তাকালো। কি কবে থেকে? এই যেটা বললি মাত্র। নৈরিতা এবার পুরোপুরি নিজেকে ফিরে পেয়েছে। স্বভাব সুলভ ভঙ্গিতে বলল, সেটা তোকে কেন বলবো? আমি যে বললাম। আমি বলবো না এটা। তার মানে আগে থেকেই, তাই তো? কিছুক্ষণ ভেবে দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়ে রিহান হঠাৎ রেগে গিয়ে বলল, এর জন্যই আমার সাথে ডিস্টেন্স তৈরি করেছিলি? আমার জন্য ওকে বিয়ে করার মতো একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলি? নীরু, তুই আমাকে একবার বলতে পারতি না? সমস্ত আড়াল সরে যাবার পরে এখন আর লুকানোর মতো কিছু নেই। তাই নৈরিতাও আজ নির্ভার। তখন বললে তুই বুঝতে পারতি না রিহান, তোকে আমি চিনি। তখন আমি তোর চোখে অন্য 10 জনের মতো সাধারণ হয়ে যেতাম। আমি সবসময় বড্ড সাধারণ রিহান। অন্তত পৃথিবীতে কেউ একজন তো আছে যার কাছে আমি অসাধারণ। এইটুকু ভালো লাগা নিয়েই সরে এসেছিলাম। সারা জীবন ওইটুকু সুখ একান্ত আমার হতো। এটি কি অন্যায়? রিহানের দৃষ্টি হঠাৎ ঝাপসা হয়ে এলো। এই মেয়েটা ওকে এত কাছ থেকে এতটা ভালোবেসে গেছে, সে বুঝতেই পারেনি। সাফায়াতের সাথে দেখা করব, বিয়েটা ভাঙতে হবে তো। কি করে? আমার অনেক টেকনিক জানা আছে। শুনি। বলবো ওর ধারণা সঠিক ছিল। সে যদি তৃতীয় পক্ষ হয়ে আমাদের মাঝে আসতে চায় তবে তার ইচ্ছে অন্য পদ্ধতি অ্যাপ্লাই করব। এসব ম্যানেজ করা আমার জন্য সমস্যা না। ওই ব্যাটার ঘটে বুদ্ধি থাকলে অবশ্যই নিজে নিজে সরে যাবে। নৈরিতা প্রশ্ন করল, নাহিদ ভাইকে তুই কি বলেছিলি? সেটা তোর শুনতে হবে না। বল রিহান। না বললে আমি সাফায়াতের কে বিয়ে করে ফেলবো। রিয়ান হেসে ফেলল সশব্দে। দেখ, আমার কাছ থেকে শুনতে শুনতে তুই ছোট লোক বললি। এভাবে ব্ল্যাকমেল করছিস কেন? আমার ইচ্ছা। কিন্তু ওইটা টপ সিক্রেট। মায়ের খাবি রিহান। তোর হাতে ভীষণ জোর। থাক বলেছিলাম তোর মাথায় গন্ডগোল আছে। নৈরিতা উঠে রিহানের সামনে গিয়ে ওর পিঠে দুমদাম কিল বসিয়ে দিল কয়েকটা। হঠাৎ রিহান অন্যরকম স্বরে বলল, তুই নিজের মধ্যে ছিলি না। আজ অনেক দিন পরে আবার আমার চেনা নীরুকে দেখতে পেলাম। মিস করছিলাম এটা। নৈরিতা থমকে গেল। ওকে বলেছিলাম তোর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। পড়াশোনা শেষ করে সেটেল হলেই বিয়ে করে ফেলবো। সেই মিথ্যেটা আজ কেমন সত্যি হয়ে যাচ্ছে দেখ। নৈরিতা বলল, বিয়ে করতে যাচ্ছিস বললেই বিয়ে হয়ে গেল? তুই যা ফিরিস্তি দিলি সবটাতে তো আমি তোর জন্য কি করব সেটা বলে গেলি। তুই আমার জন্য কি করবি? তোকে সহ্য করব সারা জীবন, এটা কম? নৈরিতা রাগে চোখে তাকাতেই রিহান সিরিয়াস গলায় বলল, আমি তোকে তোর হাসি মুখ দিতে চাই। আমার হাসি মুখ আমাকে কি করে দিবি? নৈরিতার চোখের দিকে তাকিয়ে রিহান প্রগাঢ় স্বরে বলল, তোর অমূল্য হাসিটা তোর মুখে যেন সবসময় থাকে, এটা খেয়াল রাখবো সবসময়। নৈরিতার মনে হলো জীবনে তো সুন্দর কেন। আমাকে তুই প্রেমের প্রস্তাব তো দূরের বিষয়, বিয়ের জন্য প্রপোজ করিসনি এখনো। রিহান শঙ্কিত গলায় বলল, এতক্ষণ কি বললাম তাহলে? সুন্দর করে বল। এটাই ছাড় পাওয়া যায় না। আমার অতি মেলোড্রামা পোষায় না। অনেক কিছু ছাড় দিব, কিন্তু এটা মাস্ট। চল আমরা বিয়ে করে ফেলি। এত বেরসিক প্রস্তাব আমি জীবনে শুনিনি। না শুনলে নাই, তোর বাবাকে প্রস্তাব দেব সুন্দর করে। নৈরিতা রেগে যাচ্ছিল। রিহান হঠাৎ বলল, শুনেছি বসন্ত নাকি প্রেমের ঋতু। সামনের ফাল্গুনে চল বিয়ে করে ফেলি। এত তাড়াহুড়োর কি আছে? আমাদের পড়া শেষ হোক আগে। এখন কেন মনে পড়লো? তুই তো এখনই বিয়ে করতে যাচ্ছিলি। তাছাড়া আমি রিস্ক নিতে চাই না। কিসের রিস্ক? বিয়ে হবার আগ পর্যন্ত তুই আমাকে ব্ল্যাকমেইল করে কাজ আদায় করে নিবি। হয়ে গেলে এটা দিয়ে আর ব্ল্যাকমেইল করতে পারবি না। হেসে বলল রিহান। শীতের সকালে সূর্য উঠে গেছে ততক্ষণে। কুয়াশায় মোড়ানো প্রকৃতি। এর মধ্যে ওরা যাচ্ছে নৈরিতার বাড়িতে ওর বাবার সাথে কথা বলতে। যেতে যেতে রিহান বলল, শোন না, বিয়ের পরে কিন্তু তোকে তুমি বলতে পারবো না। আমিও না। তোকে তুই বলার মধ্যে একটা আপন আপন ব্যাপার আছে।
তুই বললে মনে হবে দূরের মানুষ। নাতিপুতিরা টিচ করলেও কিন্তু বলবি না। থুর রিহান। নৈরিতার বাবার আপত্তি কেটেছে রিহানের মায়ের মধ্যস্থতায়। তিনি ভীষণ খুশি। বড় ছেলের বউয়ের সাথেও তিনি টিপিক্যাল শাশুড়ি হতে পারেননি, পারবেও না। নৈরিতার মা হয়ে ওঠার জন্য তিনিও অপেক্ষা করছেন। সামনের ফাল্গুনের প্রথম দিনেই ওদের বিয়ে হবে। নতুন একটা ফাল্গুনে নতুন শুরুর অপেক্ষায় আছে রিহান আর নৈরিতা। খুনসুটিতে বন্ধুত্বে মোড়ানো একটা সংসারের স্বপ্নে আপাতত দিন গুনছে ওরা। অপেক্ষার সময় এত দীর্ঘ কেন? ফাল্গুন আসার নামই নিচ্ছে না।